ছোটবেলা বলতে আমি আমার আম্মার জীবন থেকে শুরু করব। জি। যে আমার আম্মার লাইফটা মানে যখন আমার আব্বা আমার আম্মার হলো লাভ ম্যারেজ, তো আম্মা ওখানে রাজি ছিল না, আব্বা জোর করে মানে আম্মাকে বিয়ে করছে। আচ্ছা। তো আমার আম্মা ছিল একটু সরল টাইপের। আমার আব্বা সবসময় কি করতো, আমার দাদা ভাইয়ের একটা নাম করা চায়ের দোকান ছিল থানার সাথে। মানে আব্বা কি করতো, দোকানে বসতে দিত দাদা ভাই, তো আব্বা ওখান থেকে টাকা চুরি করে নিয়ে ওই গুলি টুলি খেলতো, জুয়া খেলতো। তখন আপনার বাবা কিছুই করতো না? না, কিছুই করতো না, ওই যে ঘুরতে ফিরতো। আচ্ছা। ক্লাস 6-7 পড়াশোনা আমার আব্বা করছে, করার পরবর্তীতে ওই বেকার বন্ধু বান্ধব নিয়ে আই করতো, জুয়া টুয়া খেলতো, নেশা টেশা খাইতো। পরে যাই হোক, আম্মার সাথে আব্বার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে প্রথমত আমার একটু ভালোই মানে ছিল, কতদিন ভালো ছিল। ভালো থাকার পরবর্তীতে আমাদের দিগুলি পালের বাজার, ওখানে আমার লোক আব্বা একসাথে থাকতো। তখন আমার দাদা ভাইদের বাসা উঠায় নাই। তো উঠায় নাই, উঠানোর পরে ওই আরেক যে বাসা বাড়িতে থাকতো, ওই বাড়িতে আপনার গিয়া হচ্ছে গিয়া কতদিন আব্বা খুব ভালো ছিল। পরবর্তী থেকে মানে কেমন জানি একটা আমার সাথে একটা খারাপ ব্যবহার করতেছে, শুরু করতেছে, খারাপ আচরণ করতেছে। তখন আম্মা বলতেছে, দেখো আমি তোমার দেখে আসছি, তুমি এখন আমি তোমার ফ্যামিলি দেখে আসি না, কেউ আমার নিতে চায় না, আমি তুমি কি করবে সেটা তুমি জানো, তুই আমার কাছে আইসিস কে লাগা, মানে অনেক কিছু বলতেই করতো। পরে আম্মা বলতো কি, সারাক্ষণ কান্না করতো। তখন ওই মুহূর্তে আমার একটা ভাই আম্মার গর্বে আসলো। আসার পরবর্তীতে আব্বা কি করতো, যেমন ফালা থিয়া যেত রাত্রেবেলা, সারাদিন কাছে আমার আশায় থাকতো আব্বা আসবো, বাজার সদায় নিয়ে আসবো, রান্না বান্না করবো। কই আব্বার কোনো খবরই নেই। পরবর্তীতে যাই হোক কতদিন যাবত গেছে, মানে আমার মুখ থেকে যেটা শুনছি সেটাই আমি বলতেছি। তো আমার একটা ভাই হলো, ওই ভাইটা 7 দিন থাকার পরে মারা গেছে পরে তখন কি করলো, আব্বা আমারে নানা বাড়িতে ফালায় আসলো, ওখান থেকে আর আনতে যায় না। পরে বলছে, তুই ওই বাড়িতে আমার ছেলে মারছস, তুই ওই বাড়িতেই থাকবি, তোর আর আশা লাগবো না। পরে আমার নানা ভাই বলছে, আমার নানা ভাই ওখানকার একটাই ছিল, খুব নামি কামি একটা লোক ছিল, খুব মানে আমার নানা ভাইয়ের সবাই মান্যগণ্য করতো, বিচার আচার করতো। কিন্তু তখন হতেছে গিয়া ওই নানা ভাই নিজে জিনিসটা তো একটা স্বাভাবিক, বাইরের মানুষ শুনলো একটা খারাপ বলবে, মুখের মেয়ে এরকমই করে। তারপর নানা ভাইটা চাপা দিয়ে রাখছে, অনেক বুঝাইছে, দেখো যাওয়ার হয়ে গেছে গা, তুমি আমার মেয়েরে নিয়ে যাও। যাই হোক এরকম বুঝা টুজা তারপর একবার দিছে, দেওয়ার পরবর্তীতে আমার আপুটা প্রায় 3-4 মাস পর, 4-5 মাস পর আপু পেটে আসলো, বড় আপু। তো পেটে আসার পরে তখন আব্বা এরকমই করতো, এরকমই বাজার সদাই দিত না, ই করতো না, মারধর করতো, এক একটা করতো, এরকম করতে করতে একসময় তারপর তখন আবার আমার নানা বাড়িতে দিয়ে গেছে আমার। তো আমার বড় আপু হইলো, তো তখন আমার নানু মানে আমার ছোট মামা হইছে, মানে আমার বড় আপু আমার ছোট মামা একসাথে হইছে। মানে আমি বুঝতে পারছি যে আপনার মাও বাচ্চা ডেলিভারি দিতেছে এবং আমার নানিও একসাথে। ওকে, ঠিক আছে। তো তখন মনে করেন কি একসাথে হয়েছে, হওয়ার পর মানে মেয়ে হইলো কেন, এটা মানে আমার আম্মার মেয়ে হলো কেন, সে মেয়েটা কে ছিল? আমার বড় আপু ছিল। হ্যাঁ, মেয়ে হলো কেন মানে আমার আব্বুর একটাই যে মেয়ে হলো কেন, ছেলে হলো না কেন, সেটার জন্য আপনার মাকে ব্লেম দিচ্ছে। হ্যাঁ, দেখতে বাবা মানে আমার বড় আপুকে দেখতে আসে না। যাই হোক তখন তারপরে অনেক বুঝা টুজা মানে আমার দাদা বাইরে আসছে, দাদারা পরে বলছে যাক ই হয়েছে, আমার নাতিন হয়েছে, আমরা যাবো আনতে। তো দিয়ে দিছে ওখানে, ওই বাড়িতে নিয়ে গেছে উঠে। তার 3 বছর পর আমি হলাম, মেয়ে হয়েছি পর মানে আমার ওই দিনই ফেলাই দিব, ওই দিনই ফেলাই দিব, মানে আমি রাখুন না, মেয়ে হইলো কেন। আচ্ছা। পরে অনেক কি করছে এই নিয়ে, বাড়ি তো আব্বা আসে না, 1 সপ্তাহ খানিক হয়ে গেছে। দিগুলি পালাবাজে এক নাম করা ছিল তপজল কন্ট্রাক্টর, তো তাদের বাড়িতে তারা একটা বিশাল বাড়ি ছিল, ওই বাড়িতে আমারা ভাড়া থাকতো। তো ওই বাড়িতে সারাক্ষণ আব্বা কি করতো, আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি নিছে। চাকরি নেওয়ার পরে তো ওখানে নেশা টেশা করতো, ওখানে মদ পান সবকিছু খাইতেই করতো, কিন্তু বাড়িতে আর খরচা টরচা দিত না। একটা মেয়ে যে 3.5 বছর আছে, আর একটা যে কুলেরটা খাইবো কি, হ্যাঁ কোনো কেয়ার ছিল না তখন। তো এরকম করতে করতে যাই হোক একটু বড় সড়ো হলাম পরে ওখানে পালের বাজার ভাঙা শুরু হইলো। তখন আমি 3.5 বছর যাই একটু বুঝি, মানে ভাঙা জিনিসটা যে ভাঙতাছে দেখতাছে এই জিনিসটা খুবই, তখন আমার বাবার কাছে আমি খুব প্রিয় হয়ে গেলাম, খুব আদরিনী হয়ে গেছি। তখন একটু কথা বলতাম, মুখ ফুটা মানে টাই দিতাম, মানে আমি তখন আমার বাবার কাছে যে একটা আদর পেয়েছি, কিন্তু আমার ফ্যামিলি আমার আম্মার কাছে বা আমার ভাই বোনের কাছে অতটা পাইনি। তখন নদী ভাঙা লাগার পরে আমরা চলে আসলাম আপনার গিয়া লোহজংয়ের দিঘির পাড় আসার পরে, কলমা প্রথমে আসছি। কলমা আসার পরে ওখানে এক পাটের পাটখড়ির ঘর, ওখানে মনে করেন ভাড়া থাকতাম, ওই ঘরটার ভিতরে থাকতাম, একদম জঙ্গল, ঝুপ জঙ্গল। ওই জিনিসটা এখনো আমার মানে ওইটাই আমার সেন্সে এখনো আছে মনে হয় জিনিসটা। আমি ওখান থেকে মানে বলতেছি, ওখান থেকে শুরু দিই, আমার এই পর্যন্ত যা মনে আছে। আর আগের গুলো শুধুমাত্র শোনা। হ্যাঁ, শোনা। তো ওই মূল্যবাতে যখন থাকতাম, তখন আব্বা বাজার সদাই দিত না, করতো না। তখন আম্মারে বলতাম, মা অনেক খিদা লাগছে, এই করছে, এরকম করতাম। করার পরে না, পাশের বাড়ির কিছু মহিলারা ছিল, তারা নিয়ে না কলা দিত, এক একটা দিত। দেওয়ার পরে বাবা বাজার দিত না, ওই কলমাই সেই ফ্যাক্টরি, আইসক্রিম ফ্যাক্টরিতে পড়ে থাক।
আচ্ছা। পরে থাকতো ওখানে, পরে থাকতো, আসতো না, ইয়ে করতো না। একদিন রাত্রেবেলা আম্মা একদম একটা কম্বল নিয়ে পেঁচা ধরে রাখছে, কোনো বাতি নাই, কোনো কারেন্ট কিছুই নেই, অন্ধকার। একটা লোক আইসা হঠাৎ করে বেড়ার ভিতরে ইদিয়া কি দিয়ে জন্য পোস্ট দিছে, আমরা ঠাড়ায় চিকো দিছি। ওই দিনেই মানে ওই একটা রাত্রই ওই বাড়িটাতে আমরা ছিলাম, মানে Okay. একটা রাত্রই শুধু ওই দিন ছিলাম। পরদিন বলছে আমি এখানে থাকুম না। আমি তখন ছোট, তারপরে বুঝি যে জিনিসটা, তখন সারাদিন কান্না করতেছে যে যেভাবে পারো এখান থেকে নিয়ে যাও, আমি এই জায়গায় থাকুম না, আমার কই নিবা তোমরা নিয়ে যাও, আমি এখানে থাকুম না। আমার বড় আপু অনেক কান্নাকাটি করতেছে, মা আমার মাইরা হালাও নালে এই জায়গায় থাকুম না। তখন মা কি করবো, ওই জায়গায় তো মার কোনো কিছু করণীয় নাই, যার কারণে আব্বা আব্বা ওই জায়গায় নিয়ে ফালাইছে। আম্মা ওই জায়গার আশেপাশে কোনো কিছু চিনে না। মা হচ্ছে একটু সল টাইপের, যে সে যে একটা জায়গা চিনবো বা ই করবো ওরকম জানাশোনা তার কোনো কিছু নাই। পরে কয় ঠিক আছে দেখ তোর আব্বা আসুক, এরকম করতে আব্বা সন্ধ্যার দিকে আসছে, আসার পরে নিয়ে গেছে ওখান থেকে। অনেক কিছু বলার পরে নিয়ে এক বন্ধুর বাসা উঠাইছে। উঠানোর পরবর্তীতে ওই বন্ধুর বাসা থেকে পরদিন আমাদের যে মাল সামানা ছিল নিয়ে নৌকা দিয়ে আসতেছিল। আব্বা বললো কি ওই আম্মা একটু কথা বসে বসে দেখো এত বার জিনিস যে হয়ে গেছে, তুমি একটু এই সাইডে আসো। আব্বা কোনো কি ভাত হয়ে গেছে বেশি, এই কারণে কি করছে পাটাটা ফালাই দিল নদীতে। মানে আমরা যে মশলা বাইটা খাই পাটা, ওই পাটাটা ফালাই দিল নদীতে। বার কই মাঝে বোকা। তখন আমার অনেক কষ্ট লাগলো যে আমি কষ্ট করে জিনিস জ্বললাম, আমি এত কষ্ট করে একটা করলাম, তুমি এই জিনিসটা ফালাই দাও, তুমি তো আমার একটা টাকা দাও না। পরে এক বই কনকশার এসে দিতপুরে উঠলাম এক বাড়িতে দিঘির পার। তো ওখানে ভাড়া রইলাম। পরে ওখানে প্রায় 6 মাস ধরে ছিলাম। এরকমই করতো, বাজার সদাই আনতো নাই করতো না। পরে ওখান থেকে আমার নানা ভাইয়েরা আইসা নিয়ে গেছে। আমরা যেমন ওখান থেকে আরো 10 টাকা ভাড়া লাগে, যেমন লোহজঙ্গে কলেজের ওদিকে এক বাসা ভাড়া নিলাম, এক বুড়া বাড়িতে, মুলির বেড়াতে মাটির ঘর। ওখানে গেলাম পরে ওখানে এরকম আব্বা খাওয়ান টাওয়ান আনা এক একটা এরকম এক এক বাড়িতে। তারপরে আম্মা কষ্ট করে নিয়ে রাখছে, ঘেরে আগলায় রাখছে। পরবর্তীতে আমরা যখন একটু বুঝি, আম্মা নিয়ে স্কুলে ভর্তি করাইলো। ভর্তি করানোর পরে নিয়ে আই করতেছে সারাক্ষণ আগে। অনেকে জিজ্ঞাসা কিরে অহনা যে আয় আমগো ঘরে খাইছিস নাকি, আসো বিষয় বলতাম কি না খাইছি, পেটে খিদা দেখা। তারপরও মানে মানুষের বসতে দিতাম না যে আমরা না খাই আসছি কি আসে বিষয়, এরকম কারো কোনো কিছু দিতাম না। এমনও দিন গেছে যে ফ্যান দিয়ে ভাত খেয়েছি। আম্মা কি বুঝাইছে ফ্যানের যেটা দুধ দিয়া ভাত খেতেছস, এরকম বুঝাইছে। বোঝানোর পরবর্তীতে আমার বোন পরীক্ষা দিতে যায়, প্রথম ক্লাস 3-তে যখন আমার বোন উঠে তখন পরীক্ষা যায় মরিচ বাটা দিয়ে ভাত খেয়া। তা আমার বোনটা কান্না করতেছে যে আরো বাড়ির মানুষেরা মুরগি পোলাও খায় আর আমাদের বাড়িতে মরিচ বাটা দিয়ে ভাত খেতে হয়। তো এরকম করার পরবর্তীতে এরকম আম্মা ওই তো আমার আব্বা করছে কি, আমি আম খাইতে চাইছি, আব্বা আম নিয়ে আইছি। নিয়ে আসার পরে 3টা আম গুনা নিয়ে আসছে, একই সে খাটে বসে আমার সাইডে দাঁড়া করাইয়া 3জনে মানে আমার বড়াপুরে আমারে আর আব্বা আম খাইতেছে, আমারে দেয় না এরকম আমার কান্না করতেছে। তো এরকম করতে করতে পরে আমার আরেকটা ভাই পেটে আসলো আমার। তো ওই ভাইটাও তখন আমার নিয়ে ওই বাসা ফালালো, নানু বাসা নিয়ে রাখলো। রাখার পরবর্তীতে মনে করেন গিয়া যে ওই ভাইটাও মারা গেল। ভাইটা ওই আশ্রয়ের পরে মারা গেছে। হ্যাঁ আমার ভাই মারা যাওয়ার পরে তখন আমার আপু মানে আমার খুবই করতো, মারধর করতো। মানে আমি সবসময় মানে ল্যাংটা থাকতাম না। তো মানে আপু কি করতো, এই শীত আগুনে পুড়া সারা বাড়ি ঘুরাইতো তুই প্যান্ট পরবি না কি লাগা। তো আমার অভ্যাসটা ছিল কি যে প্যান্ট পরতাম না। আর গিয়া আশেপাশে যারা টিভি দেখতো, তখন তো টিভিটা খুব কম ছিল। তো আমি কি করতাম, একজনের জুতা নিয়ে স্বপ্নে পুকুরে ফালা দিতাম। হ্যাঁ অনেক দুষ্টামি করতাম। আস্তে আস্তে যখন একটু বুঝারি হইলাম, ক্লাস 3-তে যখন উঠি, তখন আমার খালামুনি আমার নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ঢাকাতে, ঢাকা মিরপুরে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার গার্মেন্টসে চাকরি লাগা দেয়। মানে এরকম করে বাড়ির ভিতরে আব্বা ই করে না, এক এক ধরনের এক একটা অত্যাচার করে ই করে। আর এখানে একটা কথা ছিল, তখন আমার বাবা চার দোকান দিছে একটা, ঠিক আছে। তো চার দোকান দিছে, চার দোকানে আমি চার দোকানদারি করতাম। তো আব্বা কি করতো, সকালবেলা মনে করেন আমার উঠাই দিত, স্কুলে পাঠাতো না। স্কুলের ম্যাডামরা অনেক আদর করতো যে তুমি যাইবা না কি, তুমি ই করবে না, তুমি যাও না কেন, স্কুলে অনেক কি করতো। তো ওই চার দোকানদারি করতে করতে অনেক কিছু মন্তব্য বোঝে না, চার দোকানে অনেক কিছু কমেন্টস করে, অনেক কিছু বলেন। পরে আমার কাছে না ভালো লাগতো না। আমি আবার ওই চার দোকানদারি থিয়া এই আব্বার টাকা টোকা নিয়ে ক্যাসেট দেখতাম। পরে আব্বা অনেক চিলাচিলি করতো। পরে আমি কইতাম কি না আমি চা দোকানে যাবো না। পরে এই নিয়ে অনেক অশান্তি হতো, ওখানে অনেক ছেলেরা ট্যাঙ্গাইতো এক একটা করতো। তারপরে গিয়ে মনে করেন বাসা চলে আসলাম। এরকম করে আমার খালামুড়ি কাকে অনেক জায়গায় না রাখা ওরা ঢাকায় নিয়ে আসি। ওই ঢাকা মিরপুরে তখন চলে আসলাম, এই গার্মেন্টসে লাগলাম। লাগার পরে 9 মাস ছিলাম আমি মিরপুরে, 9 মাস গার্মেন্টসে চাকরি করছি। তো পরে আমার দেশে পাঠাই দিল, না দেশে পাঠাতে না সরি, তখন আমার মানে আমার বড়াপুর শাশুড়ি ওই বাসার সমিতি টাকা দিতে আসতো সবসময়। তা আমার দেখে আর খুব ভালো লাগছে। পরে কইতেছো কি যে না আপা আপনার ভাগ্নিরা আমার খুব ভালো লাগে, পরে কি আমার বড় ছেলের জন্য দিবেন? পরে বলতেছে কি বলেন, আমার বোনজির কেবল 12-13 বছর চলতেছে, ওর বড় বোন আছে না, বড় বোনের থেকে আর বিয়ে দিব। পরে এই কথা বলছে। পরে আমার বড়াপুর সাথে ঠিক আছে আপনার বড় বোন জিরে দেখান। তো বড় বোন জিরে দেখাচ্ছে, বড়াপুর পছন্দ হয়েছে, পছন্দ করে বিয়ে করে নিয়ে গেছে। তো নেওয়ার পরে তার 1 মাস পরে আমি ওখান থেকে চলে আসি, খালামনি আমার বাসা থেকে পাঠায় দেওয়ার পরে আমি দেশে চলে আসি। দেশে চলে আসার পরে মাঝে মধ্যে ঢাকা যেতাম, আবার আপুদের বাসায় বেড়াতে যেতাম, খালামনির বাড়িতে যেতাম না। তো আপুর মেজু দেবরে আমার দেখা খুব পছন্দ করতো, সে জুদে পরে অনেক পছন্দ করতো। করার পর ও আমার কখনো বলতো না, ওরা আমার খুব ভালো লাগতো।
ভালো লাগতো কিন্তু বলতো না। ও আমার বলতে পারতো না, আমি আর বলতাম না। এরকম করতে করতে 1 বছর চলে গেছে। তো 1 বছরের মাথায় ও আমাদের দেশের বাড়িতে আসবে। দেশে আসলো, দেশে আসার পরে বলতেছে যে ও যেদিন দেশে আসছে সেদিনই মনে করেন আমার আপারা আসছে, ওই মুহূর্তে আসছে আমার ফুপা একজন লোক নিয়ে আসছে, আমাকে দেখতে আসছে, মানে দেখতে বলতে আসছে দুপুর বেলা যে বিকেলে ওরা দেখতে আসবো। মানে এক লোক নিয়ে আসে সাথে, বলতেছে যে ওরা বিকেলে দেখতে আসবো। পরে আমি চাইতে গেছি কেন আমার দেখতে আইবো, আমার কিন্তু বিয়ের বয়স হয়েছে নাকি আমার দেখতে আইবো। পরে ওরা আমার ফুপা বইলা চলে গেছে। চলে যাওয়ার পর 4টার দিকে ওই বাসা থেকে লোক আসছে দেখতে আসার পরে আমার দেখে পছন্দ করছে। পছন্দ করার পরে সাথে সাথে 1000 টাকা দিয়ে গেছে হাতে। পরে ওই বাসাতে লোক চলে গেছে দেখে টেকা। আপু বলতেছে কি যে যা ওরা নিয়ে ঘুরে আয়গা, মানে আপুর সেজু দেবরকে নিয়ে যে ঘুরে আয়গা। যে দেবর আপনাকে পছন্দ করে? যে দেবর পছন্দ করে জালাল। জালাল, ওকে। জালাল বলতেছে যে জালাল নিয়ে ঘুরে আয়গা, ও আসছে ঘুরতে তো ওরা নিয়ে যাচ্ছে। কিন্তু আমার আপু চান্স লিত, কিন্তু আমার আপুর বিচারটাই ছিল একে দিব না তার সাথে, আবার দ্বিতীয়ত তার মন জুগাইতেছে যে তাদের নিয়ে যে ওরা নিয়ে ঘুরে আয়গা। এটা মানে ওরা বুঝাইতেছে যে না আমার বোনরার কাছে দিমু। পরে নিয়ে গেলাম আমি ঘুরতে যাওয়ার পর রাত্রে ঠিক মঙ্গলবার দিন রাত্রেবেলা ও আমার বলতেছে যে না আমি একটা কথা বলি, আমি কই বলেন তুমি কি কারো লাভ করো? আমি কই না। কেন? কয় তোমাকে যদি কেউ পছন্দ করে তুমি করবা? পরে আমি বলছি কি যে না করবো না। কেন? না বলো না। আমি যদি সে আমার যোগ্য হয় অবশ্যই আমি তার পছন্দ করবো। যদি বলি হ্যাঁ সে তোমার যোগ্য, সে তোমার সবকিছু। পরে বলতেছে কে বলেন, বলতে হবে। পরে বলতেছে যদি বলি আমি, পরে আমি তো পুরো খুশি, মনে মনে ভাবতেছি সে যেন হয়। আমি তো তাকে পছন্দ করতাম। হ্যাঁ আমি তারই পছন্দ করতাম মনে মনে। এদিকে আপনাকে দুপুরবেলা এক পক্ষ দেখে এসে সে তারাও পছন্দ করে চলে গেছে। তারা পছন্দ করে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরে নিয়ে মানে রাত্রেবেলা ঘুরতে, রাইট সেটাই বলছিলাম। হ্যাঁ তারপর তো ওই মুহূর্তে মনে করেন গিয়া আমি তো পুরা খুশি। তারপর এটা মানে এটা নিলাম, ভাব নিলাম যে না এটা হয় না। কেন হয় না? কারণ এক ফ্যামিলিতে 2 বোন দিব না। কারণ আপনার আম্মা এর আগে বলছিল, শুনছেন যে এক বান্ধবী নিছে, এই বান্ধবী দিয়ে দেন, মানে দুষ্টামি করে বান্ধবী বলতো। পরে আমার খালামণি না করে দিচ্ছে। তো এটা সময় পরে ও বলছে যে খাওয়াইলে আমি খাওয়াবো, পড়াইলে আমি পড়ামো। তো আমার ফ্যামিলি তো কেউই করবো না, কেন তুমি করবা না? পরে আমি বলছি যে না এটা কোনোদিন সম্ভব না। সম্ভব না, এটা আমি দেখে নিবো। তোমার আমি 10টা তুই টাইম দিলাম, সন্ধ্যা 7টা বাজে তখন। তো 10টার দিকে পরে আমি বলছি হ্যাঁ আমি আপনার কথাতে রাজি। পরে আমার অনেক বুঝাতে, দেখো ওই বাড়ি থেকে লোকজন আসছে, তুমি কিন্তু কখনো এটা মাইনা নিবা না, রাজি হইবা না যে আমার এই জায়গায় আমার আমি বিয়ে করবো না, তুমি ডাইরেক্ট বলবা। তো ওই মুহূর্তে ওরা ওই দিন থাকলো, সারাদিন ঘুরলাম। পরের দিন মানে সারাদিন ঘুরলাম, নদীর চরে টরে সব জায়গায় গেলাম টেলাম, করলাম ওর সাথে দুষ্টাইম ফাইজলামি করলাম, সবাই একসাথে ছবি টবি তুললাম। তারপর ও যেদিন জায়গা মানে পরের দিন চলে যাবো, যাওয়ার পর বারবার বুঝাইতেছে দেখো না তুমি কিন্তু এই জায়গায় কখনোই রাজি হবা না, তুমি এখানে কখনোই যাবা না, মানে করে না, যতই তোমার ফ্যামিলি যত যাই বলুক। তারপরে ও চলে গেছে। পরে শুনতেছি কি পরের দিন আবার আসছে ওই বাসা থেকে লোক দেখতে, ছেলে পক্ষ থেকে আবার আসছে দেখতে আসার পরে আমার নন আসে, মানে ওই ছেলের বোনে দেখার পরে বলতেছে যে হ্যাঁ মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা 1 সপ্তাহের মধ্যে মেয়ের উঠাই নিয়ে যাবো বলে গেছে। আমার তো পুরা মাথা হটে হয়েছে যে কিরে আমার এই দেখে কি প্রথম দেখাতে কি নিয়ে যাবো, এটা কি সম্ভব হয়? পরে আমি বলতেছি না এটা মানে করতেছে। পরে শুনি কি যে 18 তারিখে আমার বিয়ে। হ্যাঁ ওই দিনেই বিয়ে ডেট করে ফেলাইছে। তো 18 তারিখে আমার বিয়ে। আমি তো পরে বলতেছে না আমি তো বিয়ে করুম না। পরে আমি কি করছি, ওই যে ছেলের সাথে একটা ছেলে বন্ধু আসছে, বন্ধুর নাম্বার দিয়ে গেছে। তখন তো মোবাইলের যুগটা একটু কম ছিল। ছেলেটা কোথায় চলে গেছে? জালাল তখন কোথায়? জালাল ঢাকা চলে আসছে, মিরপুরে। ওকে। তো যে ছেলে দেখতে আসছে ছেলের বন্ধু থেকে নাম্বার দিয়ে গেছে আমারে। তো তখন তো আমার মোবাইল ছিল না, আমার আব্বার মোবাইল ছিল। কিন্তু পরে আমি ফ্যাক্সের দোকান থেকে যাই ওই ছেলের বন্ধুরে ফোন দিছি। ফোন দেওয়ার পর আমি কি ভাইয়া একটা কথা বলি, বলেন আমি বিয়ে করবো না। কেন করবেন না? আপনার সমস্যাটা কি? আমি সমস্যা কিছু না, আমি করবো না। ওরা এই কথা শুনে সাথে সাথে মানে ওই ছেলের বন্ধু আর ছেলের মামাতো ভাই চলে আসছে আমাদের বাসায়, বীজের গোড়ায় চলে আসার পরে বলতাছে যে ছেলের বন্ধু বলতাছে তুমি কেন বিয়ে করবে না? পরে আমি কি দেখেন আমার বিয়ের বয়সটা তো এখনো হয় নাই, আমার বয়সটা কি দেখেন? এরকম কত ছোট মেয়েদের বিয়ে হয়, তুমি কি দেখো নাই? পরে আমি কি হ্যাঁ হয়েছে। তা কেন করবো? তাতে তোমার সাথে কার সাথে সম্পর্ক আছে? কিন্তু আমি বলি নাই সত্যি কথাটা যে হ্যাঁ আমার কার সাথে আছে। আমি না আমার কার সাথে সম্পর্ক নাই, আমি বিয়ে করবো না। সম্পর্ক থাকলে কি মানুষ কি না করে, এমনি কি করতে পারে না? পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপর সে আমার অনেক কিছু বুঝানোর পরে অনেক কিছু বুঝা টুজা বাসায় পাঠাই দিছে। আমি তো একসার না করতেছি, আমি বিয়ে করবোই না। পরে আমার আশেপাশে আমি মনে করেন আমি কি বুঝতেছি, রাস্তায় দাঁড়ায় চিকুর পাড়া কান্নাকাটি করে কইতেছে আমি বিয়ে করবো না, তোমরা আমার বিয়া দিলে আমি মরে যাবো গা। দাঁড়া কি কথা কইতেছে। হ্যাঁ আমার আম্মা কইতেছে। পরে আমার আব্বা আমার কান্নাকাটি দেখে আমার ফুপারে ফোন দিছে, যে ফুপা মানে এই সম্বন্ধটা আনছে। ফুপায় আইছে, ফুপায় কি করছে তার পায়ের জুতাটা খোলাই মা ওই বাড়ির সবকিছু তুই বেজ্জতি করবি, ওই মানুষের সামনে বেজ্জতি হমু, তার তুই আমার জুতা বাইতে দা, তোর সম্বন্ধ নিয়ে কোনোদিন আসুন না। কারণ এই জায়গায় তোর ফুপারে পারা যায় না জুতার বাড়িটা দেওয়াতে। কিন্তু আমার ফুপা জানে না শুনে না যে ছেলেরা শিক্ষিত না কর্মিক না কি আসে বিষয় কিছুই না। কিন্তু তার পরবর্তীতে মনে করেন ওই ফুপারে জুতার বাড়ি নিয়ে থাইমা গেলাম, আর কিছু করা নেই। ওরে ফোন দিয়ে বললাম যে এরকম ফুপা আসছে, ফুপা এরকম করে গেছে। পরে এখন ও বলতেছে কি করবা, পরের অধিকারী হয়ে যাও, আর তো কিছু করণীয় নাই।
তোমার, তুই কি করবা, তুমি এখন এই জায়গায় আমার কথা তুমি শুনতেছো না, আর আমি এরকম একটা পরিস্থিতিতে আছি, আমি যে তোমার নিয়ে যাবো আমি তোমার খাওয়ামু কি করবো কি, আমার এটা জালাল বলছে আপনাকে? জালাল বলতেছে এই কথাটা। তার পরবর্তী ঠিক আছে যাও পরের অধিকারী হয়ে যাও, আর কি করণীয়। তো ওই দিন আমার আর সারাদিনে ফোন টোন দেয় না, আমি তো কান্নাকাটি করতেছি, চোখ মুখ খোলালে সারাদিনে খাওয়া নাওয়া সব বন্ধ। পরে কি করছে, আমি যে বাসা থেকে বেরোমো, আমার ওই বাড়ি থেকে যে বাসা থেকে দেখতে আসছি ওই বাসাতে টাকা দিছে না হাতে, ওই টাকাটা আমার বড় আপা মতন কাইরা নিয়ে গেছে। কাইরা নিয়ে যায় আমি নিতাম, আমি বাসা থেকে কোথাও বেরোতে না পারি। পরে আমার মেজু ফুপি করছে কি, তাদের বাসায় নিয়ে আমার আটকা রাখছে দেড়তলার উপরে আটকা রাখে। পরে আমার স্যার আমি কোন দিকে না যেতে পারি, আমি যে টয়লেটে যাবো আমার ফুফাতো বোনটা আমার সাথে দিছে পিছে পিছে, স্যার আমি জেনে যাই ও লগে লগে যাইবো যদি আমি না বাড়িতে পারি। তা আমি মনে করতেছি আল্লাহ আমার কাছে বেশি না 50 টাকা থাকতো, যদি 50 টাকা থাকলে আমি ওর মার কাছে যাই করতাম, আমি জানি যে ওর মা কোনোদিন আমার ভালাইবো না, ওর মা ঠিকই আমার এই নিবো মাইনা। পরে মনে করেন যাই হোক গায়ে হলুদের দিন সকালবেলা গায়ে হলুদ ধুলো, গায়ে হলুদ হওয়ার পরে গায়ে হলুদের দিন আমার এই হলুদের দিন মনে করেন আমার ওই বাসা থেকে সিকিউরিটি হিসেবে মনে করেন সামনে এনে হলুদে বসানোর পরে হলুদ টুলুদ দেওয়া হলো। বিয়ের দিন ও আমার ফোন দিয়া, মানে ওর ভাইয়ের মেজু ভাই আমার বিয়েতে আসছে, মেজু ভাইয়ের মোবাইলে জালালে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে একটু অহনারে দেন, তা আমার দিছে। পরে আমি সাইনটা দিব ওই মুহূর্তে আমার ফোনটা দিছে, হইয়া যাও পরের অধিকারী হয়ে, এই কথাটা বলে কাইলা দিছে। বড় অহনার কাছে ফিরছি। জি, আপনাকে ফোন করে জালাল বলছিল যে অন্যের হয়ে যাও এবং তখন আপনি সাইন করবেন ওরকম একটা অবস্থা। হ্যাঁ তারপর হ্যাঁ, তখন তারপরে মানে ওই মুহূর্তে আমি সাইনটা দিতে পারতেছি না, তখন আমি পুরা হয়ে গেতেছি, নার্ভাস ফিল করতেছি। পরে আস্তে আস্তে আমাদের ওখানে মেম্বার শাহানাপা আমার খুবই করে বলতেছে যে দিয়ে দাও হয়ে যাও পর অধিকারী, কি হইছে এরকম অনেক বুঝাতে যায়। এখন পরে আপা বলতেছে আমার আব্বা আইসে, পরে আমির ভাই ওর তো পারতাছি না সাইন দেওয়াতে, এখন কি করবো বলেন। পরে আপায় ধইরা সাইন দেওয়া হয়েছে, আমি তখন অজ্ঞান হয়ে গেছি। আপনার হাত ধরে সাইন দিয়ে হ্যাঁ দিয়েছে? আমার হাত ধরে সে। প্রথম কথা হচ্ছে এটা এইভাবে কোনোভাবেই বিয়ের নিয়ম নাই, এবং প্রথমত এটা বাল্যবিবাহর বয়স যেটা বলছে এটা তো করাই যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা গ্রামাঞ্চলে অনেক সময় হয়ে থাকে, মেয়ে অনেক সময় কবুল না বললে আশেপাশ থেকে কেউ একজন বলে দেয়, এটা একদমই অন্যায়, চরমতম অন্যায়। এবং এই অনুসারে না ধর্মীয় মতে বিয়ে হবে না আইনগতভাবে বিয়ে হবে, এটা একেবারেই পুরোপুরি অবৈধ। বলুন। হ্যাঁ, তখন পরে তারপর আমার সেন্স ফিরে আসলো, আসার পরে শুনি কি ছেলে অশিক্ষিত, সাইন দিতে জানে না, তার বন্ধু নাকি সাইন দিয়ে দিচ্ছে। মানে আপনি সাইন করার পরে এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি সাইন করার পরে জানতেছি। ওকে। পরে আমি শুনি না মানে টাস খেয়ে এলাম যে আমার কি এর কাছে দিতেছে যে এরকম। পরে আমি আমার অতটাই করলাম না, পরে আমার জোর করে পালকিতে দিলাম, আমি তো পালকিতে যাবো না, পালকিতে উঠাইছে, এখান থেকে পালকিতে উঠাইছে, পালকির ওই সাইড থেকে আমি বাইরে যেতেছি, পালকিতে ই করতেছে বলতেছে, আমি ওইসে দেবো। ছেলেকে তখনও দেখেননি আপনি? আমি ছেলেটাকে তখনও দেখিনি। তখনও ছেলেকে দেখেন না? চিন্তা করুন অবস্থা। বলুন। দেখিনি। তারপরে মনে করেন নিয়ে গেল ওই বাড়িতে নেওয়ার পরে ঘরে নিয়ে বসার পরে বাসর রাত্রেবেলা মনে করেন ফুলসজ্জা রাত্রের দিন, পরে না এই শীতের দিন মাঘ মাস 18 তারিখ জানুয়ারি মাস 18 তারিখে, তো আমার এক বিছানা শুয়েছি। পরে না আমি আর এর সাথে একই সে শুইতেছি না, ল্যাপের তলে সে আমার ল্যাপ দিতেছে, আমি ল্যাপ ফালাই দিতেছি। আমি বলতেছি যে মানে সে বলতেছে আই ল্যাপ গাদি, তুই তো আমারই করে বলছে। আমি তখন আমি মানে একটা কেমন নিতেছি কি রে আমার শুরুতেই তুই বলতেছে, আর কেমন এমন ভাষা কেন, কি এর কাছে আমার বিয়ে দিল। পরে বলতেছে ল্যাপ গাদে, পরে আমি কি না আমি ল্যাপ গাদিম না, আপনি ল্যাপ আপনি গাদেন না, আমি আপনার সাথে শুমকি লাগা। পরে শোন আমি তোরে বিয়ে করতাম না, খালি আমি আমার বড় ভাই এরা কইছে এক কথাতে আমি তোরে এই জায়গায় করছিলাম, আমি বিয়ে করতাম না। পরে আমি কি আপনার কাছে বিয়ে করতে চাইছি, আমার জোর করে তো হেরা দিছে, আপনাকে বাসা থেকে তো উল্টা করছে, কিছু চাই না আমরা মাইয়া চাই মাইয়াই নিমু, আমরা দিয়েই নিমু। আর আপনাকে বাসা থেকে তো আমার জোর জবরদস্তি বোন ডেকে আমার নিয়ে আইছে, আমি কি ইচ্ছা করে আইছি। পরে কইতেছে দেখ আমার লগে একটা মেয়ের লগে সম্পর্ক ছিল বাবুনি কইরা, ওর আমার খুব ভালো লাগছে, আমার মায় কয় ওই মেয়ে আনলে গলা ফাঁসি দিব, হেলে মার কথার কারণে আমি এই আনতে চাইনি কে এই কথা বলতেছে, খালি তোরে বিয়ে করলাম আমার এই ফ্যামিলির জন্য। তারপরে এই কথা বলছে। পরে আমি কি আমি মানে আপনার সাথে পরে তুই তো আমার রাত্রেবেলা ই করলো সারা রাত্রে এরকমই, পরে আমি কানতে আসি, আমি কি আমার কি এর কাছে বিয়া দিল এরকম। পরদিন সকালবেলা আসছে ওই বাসা থেকে লোক, আসার পরে দুপুরবেলা আসছে বউ নিতে আসার পরে ওই দিন রাত্রেবেলা যাই আমি সাথে সাথে কি করছি ঘন্টা খোলাম না, কান্নাকাটি করতেছি, আমার কি এর কাছে বিয়া দিলাম, মুখের ভাষা এরকম খারাপ, আমার এডিডি কয় এক একটা মানে ই করে তুই তামারি করে কথা কয়, তুই তামারি কি একটা ভাষা হলো নাকি। তো এরকম করতে ওই দিন রাত্রেবেলা ও করছে কি মানে আমার সাথে ই করার জন্য করতেছে, জোরব করতেছে, মানে ফিজিক্যাল করার জন্য জোরব করতেছে। পরে না আমি কি না আপনি আমার কাছে কি লেগাবেন, কি আপনি আমার কি করবেন, মানে এরকম করতে সারা রাত্র কাটাই দিছি, আপনি যদি এখন আমার কিছু করেন আমি ঘর থেকে বাইরে চিকর পাইরা সবাই ডাকাম না। আমি এই জিনিসটা বুঝতেছি না যে জিনিসটা কি এই বা কি আসে বিষয়টা, আমি কোনো কিছু বুঝতেছি না। তখন মনে করেন গিয়া এরকম সারা রাত্র গেল, সারা রাত্র যাওয়ার পরে মনে করেন সকালবেলা উঠতে যাবো জামাই পলায় যায়, চলে যাবো। আমি দেখেন আমি ভাবতেছি যে রাত্রেবেলা বকছি নাকি সেই জন্য রাগ করে চলে যাবো, আমি তার বুঝতেছি না যে জামাই পলায় যায় নাকি এরকম একটা কিছু হয়। তো আমি আমাকে ভাই আপনার পায়ে দিলে পড়ি, আমার আম্মা আব্বা উঠুক, ঘুম থেকে উঠার পরে আপনি তখন বইলা চলে যান সমস্যা নেই, কিন্তু আপনি এখন আর যান না,
গেলে এসে পরে আমার সবাই বকাবাজি করবো, আমি মনে হয় কিছু বলছি। পরে এই বলার পরে সকাল হয়েছে, সবাই আসছে, আসার পরে ওই বাসা থেকে লোক আসছে, কিরে তুই আজকে যাস না কি লাগা পলাইতে হয় বুঝোস না, আমার যাইতে দেয় নাই, এরকম একটা করার পরে ওই বাসায় নিয়ে গেছে। তো আমি ওই বাসা যাবো না, ওই বাসা যাবো না। এখন অনেকই কথা সবাই আমার কাছে যা দেখ কি করবি, হয়েছে বিয়া, এটা তো সব প্রতিটা মেয়েদের। তো আমার আব্বার জোড়াদের অনেক কান্নাকাটি করলাম, আমার আব্বা অনেক কান্নাকাটি করলো। ওই বাসায় গেছি, যাওয়ার পরে এক একজন যেদিন গেছি ওই দিনেই মানে দুপুরবেলা তো এবার সাথে আমি খাওয়া দাওয়া করে গেছি, রাত্রেবেলা আর খাইনি। ওই দিন পর দিন সকালবেলা যাই আমার মনে করেন হাড়ি পাতিল ধরতেছে বাসায় গিয়া রান্না বান্না করতে। তাহলে আমি যতটুকু জানি যে প্রথম দিন যাওয়ার পরে একটা মেয়ে বউ হয়ে নতুন বউ যদি এক সপ্তাহ খানিক বৈশা খায়, কারো ঘরে খায়। তো আমার একটা যা আছে, মানে এরা 2 ভাই, আমার হাজবেন্ডের 2 ভাই। তো বড় আমার জায়ের মনে করেন গিয়া মানে খুব পাজি, বুঝছেন, অনেক পাজি। তো ও মনে করেন গিয়া ওদের ঘরে আমার মানে কতদিন 2 দিন 3 দিন রাখতে দিছে, রাখার পরে 4 দিনের মাথায় ওর রেজিস্টার আলমারি দিছে আমারে, মানে ওরা রেজিস্টার আলমারি একটা ড্রয়ার আমার কিছু রাখতে দিছে। রাখতে দেওয়ার পরে ওর আমার জালের বড় মেয়ে করছে কি আমার কাছ থেকে এক মুঠ চুরি আর লোক এক জোড়া কানেরটা নিয়ে গেছে চুরি করে সিটি গোল্ডের। তো নেওয়ার পরে আমি না বলতেছি কি যেটা সত্য, আমি সত্য বলতে আমি খুবই করি, কিন্তু আমি আসে না যে ওই জিনিসটা নিয়ে করবো লুকা রাখুন পারবো না। আমি বলছি যে এখান থেকে ভাবি আমার চুরি আর পাই না, কানেরটা পাই না। দেখ ওখানে আসাম কি নাই, তো ওখান থেকে যাইবো কি তোর জিনিস কি আমরা কি চুরি করে নিয়ে গেছি কেন, মানে টানে টানে কথা বলা। পরে আমি কি না আমি বলছি নাকি আপনারা নিয়ে গেছেন, আমি পাই না সেটাই বললাম। তো এরকম করতে তো আমার বাসুরি কি করছে, ড্রয়ার থেকে যা সব ফিক্কা ফালাই দিল দুয়ারে। আপনার ভাসুর? হ্যাঁ, আমার ভাসুর দরজায় ফালাই দিল। ফালাই দেওয়ার পরে যা এগো থেকে বাইরে তগ করে তোরা যায়। আমার শাশুড়ি একটা ছোট ঘর ছিল, মানে আপনাদেরকে বের করে দিল? আমাকে বের করে দিল, মানে আমার বর তো ওই দিন চলেই গেছে। পরদিন সকালবেলা কয়দিনের পর দিন ঘটনা, বিয়ের কয়দিনের পর? বিয়ের 2 দিন পর ঘটনা। ছি 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 ছি। ওকে, বলুন তারপর। তো আমার ঘর থেকে ওই জিনিসপত্র সব ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে কি যা আঙ্গ ঘর থেকে বাইরে যায়, বাইরে তোর ঘরে তুই যা। তা আমার শাশুড়ি একটাই ঘর, ছোট ঘর, কিচ্ছু ছিল না, কোনো একটা কিছু, শুধু আমার শাশুড়ি রান্না করার জন্য একটা পাতিল, শুধু একটা ভাতের পাতিল, একটা তরকারি পাতিল, একটা চটা ছাড়া আর কোনো কিছু ছিল না। তো ঘরেও একটা কোনো আমি রান্না করুম বা একটা জিনিস থুমুক বা একটা পাত্র কোনো কিছু ছিল না। আস্তে 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 সব জিনিস আমি নিজে করছি, সব নিজে করছি। তো ওই ঘরে গেছি। তো আমার ওই দিন আমার ফুপা আসছে, পরদিন যেদিন আমার মানে আমার বাড়িতে কাজ হয়েছে, তো আমার ফুপা আমার পাশের বাড়ি, মানে 2-3 বাসার পরে আমার ফুপার বাড়ি। তো যে ফুপা আমার মানে এই জায়গায় বিয়ে দিছে, ওই ফুপায় তো আসছে, খবর দিছি যে দেখেন হ্যাঁ আমার সাথে এরকম বিহেভ গুলা করতেছে, ব্যবহার গুলা করতেছে, তো আপনি কি করবেন এসে করে যান। তা আমি কি এগুলো শোনার লাগে এই বাড়িতে আসছি নাকি। তার ফুপা একটা পেঁপে নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসার পরে বাসায় মনে করেন আমি আবার ওই পেঁপে ওই দিনেই আটনায়রি বলে 3-4 দিন পরে আটনায়রি বলে, আটনায়রিতে আমি আমার বাবার বাড়িতে যাবো। ওই পেঁপেটা কি করছি ইসের কারের উপরে থুয়ে গেছি, থুয়া বাবার বাড়িতে গেছি। যার পরে আমার শাশুড়ি কি করছে, পেঁপে নিয়ে বদলাম বই করছে, সারা বাড়ি বেড়া করছে কি বউ পেঁপে লইয়া গেছে। কারণ সবাই কয় বউ নতুন বউ আইয়া সাথে পারলো না, এখনই পেয়ে চুটি চাটামি শিখে গেছে গা, আর ই করে গেছে। ফাইন, একটু সরি আপনাকে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে প্রিয় শ্রোতা, যেটা মানে এই যে গল্পটা উঠে আসবে একেবারে ঘরের ভেতরকার গল্প, যেটা আপনাদের জায়গা থেকে শোনার জায়গা থেকে মনে হতে পারে যে দিস কাইন্ড অফ স্টোরি শুড নট বি অন এয়ার ইন রেডিও, রাইট? সো একটা ঘরের ভেতরে একটা মেয়ের ঘর কান্না লিপস্টিক কোথায় থাকলো বা পেপে টেপে এইসব নিয়ে গল্প করা, এটা লাইক মানে এটার প্রয়োজনটা আসলে বা কি? বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসলেই প্রয়োজন। কারণ এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের ব্যক্তি জীবনে আমাদের মনকে, আমাদের কাজকে, আমাদের মেজাজকে, ইমোশনকে এত বেশি কন্ট্রোল করে, এবং যেই ছোট ছোট ঘটনাকে আমরা আমাদের বিশেষ করে ছেলেরা অনেক বেশি ছোট মনে করি, সেই ঘটনা একটা মেয়ের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, কতটা বড় হতে পারে, সেটা সেই দৃষ্টিকোণ থেকে দেখার মনে হয় একটা সুযোগ আছে আমাদের আজকে এই যাহা বলিব সত্য বলিব। কজ এই কারণেই বলছি যে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, তার কিন্তু এই হাড়ি পাতিল বলেন, তারপরে এই বাজার ঠাজার, এগুলোই কিন্তু তার সংসারের মূল বিষয় যেটা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং এটা আসলে আমাদের সমাজের গ্রামীণ চিত্রেরই একটা অংশ। এখন মেয়েরা অনেক লেখাপড়া করছে, তারা আসলে সংসার বলতে আমরা যেটা বুঝি রান্না বান্না করা, সেটার বাইরে আসার চেষ্টা করছে, এটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু সেটার পার্সেন্টেজ খুবই কম। কিন্তু এই যে ও যে এসছে ক্লাস 3 পড়ুয়া একটা মেয়ে সংসারে চলে গেল, এবং তার সেখান থেকে তার শ্বশুরবাড়িতে গিয়ে সে যেটা পাচ্ছে, টুকটাক যে বিষয় যেগুলো তার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এখান থেকে সে এক ধরনের অপরাধী হয়ে ওঠার যে তার একটা কি বলা যেতে পারে প্রচেষ্টা, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটি থেকে এই পেপে টেপে বা অন্যান্য বিষয়গুলো, এগুলো আপনাদের কাছে খুব সিলি মনে হলেও ওর লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে, কিন্তু হয়তো আমরা ওইভাবে লক্ষ্য করি না। বলুন আপনি তারপরে আমি আমার বাবা বাড়ি থেকে আসলাম, আসার পরে আমার তখন মহরম, আমার ননাসে আসছে, মামা শ্বশুর ননাস, যার হাজবেন্ড আমার বোন বইলা এই বাড়িতে নিয়ে আসছে। তো ওই ননাসে বলতেছে যে কিরে মানে পেঁপেটা পাইকে গেছে, আইসা দেখি আমি আমার পেঁপেটা কি হয়েছে দেখি। তো পরে দেখি পেঁপেটা পুরো পাইকে গেছে। তাই যাওয়ার পর আমি পেঁপেটা কাইটে আমার ননাসে দিয়ে আসছে, আমার জ্বালারে দিয়ে আসছি। তো আমার জ্বালা লাগছে, কিছু বলে নাই কেন যে কিরে পেঁপেটা আনলি কোথায় কি আসলো। তো আমার ননাসে দিয়ে গেছি, ননাসে কিরে পেঁপেটা করতে গেলাম কি কেউ যে আপা ওই দিন আমার ফুপা আসছো না, ফুপা পেঁপেটা নিয়ে আসলাম, থুয়ে গেছিলাম না, আইসা দিয়ে পেঁপেটা পাইকে গেছে। তো আমার ননাসে আমার হাতটা ধরেই আইছি, তুমি আমার শাশুড়ি বক্তাছে, তুমি
তুমি না ফুবু কইলা যে পেঁপে ওই লয়ে গেছে গা, পেঁপে দিয়ে থুইয়া গেছে, তুমি এই পেঁপেটা আজকে বোন নামে বদলাম বাই করছো, 2 দিন পর আর কিনা করবা। এরকম করতে করতে না পরে সপ্তাহখানিক পার হয়ে গেল। সপ্তাহখানিক পার হতে আমার কিছু নতুন বউ শাশুড়ি কই কি আছে টুকিটাকি সব বের করে দেখাইতেছে। তা আমার শাশুড়িটা ট্রাঙ্ক ছিল, মানে কাঠের একটা ট্রাঙ্ক ছিল আদি যুগের। তো ওই ট্রাঙ্কটার থেকে আমার শাশুড়ির টাকা প্রায় 36,000 টাকা উলিতে খেয়ে ফেলাইছে, আর লোকে 40টা কাপড় খেয়ে ফেলাইছে মনে করেন। দাঁড়ান মানে উনি ট্রাঙ্কের মধ্যে গুলো জমাতো, সেগুলো উই পোকা খেয়ে ফেলেছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। তো পরে মনে করেন পরে আবার ফিরে নতুন করে আবার জমাইছে না ওই টাকা, আর লোকে কাপড় আমার বের করে দেখাইতেছে, আর আমার গনাইতেছে দেখাতো কয় টাকা। আমার শাশুড়ির সামনে বসা, আমি টাকাগুলো গইনা আবার তার সাথে দিয়ে দিছি। তার সামনে থেকে আমি নাইমে গেছি, তো একটা টুকরা ছিল বলে বড় একটা থান ছিল, বলতাছে কি কয়দিন পর ওই থানটা পায় না, আমারে মানে দোষারোপ করতেছে। আমি খুলতে দিছিলাম, ওই এই ঠান্ডা চুরি করে নিয়ে গেছে গা, মানে আমার বউ চুরি করে নিয়ে গেছে। পরে আমার জিজ্ঞাসা তুমি কি আমার হ্যাঁ নিছো, আমি কি না আমি আপনার সামনে দিয়ে নামলাম, আমি একটা জিনিস নিলে তো আপনার চোখে পড়বো। পরে আমার বাবার বাড়িতে বেড়ে গেছে, আমি সবসময় বেশিরভাগই বাবার বাড়িতে থাকতাম, ভালো লাগতো না ওই বাড়িতে, সেও সপ্তাহে চলে যেত গা। পরে এই নিয়ে বাড়ি বলে সারা বাড়ি ছড়াই গেছে গা যে মানে আমি ওটা চুরি করে নিয়ে গেছি। পরে না আমার হাজবেন্ড আসছে বাড়িতে বৃষ্টির দিন, পরে আমি বলছি আমি বলে আপনার আম্মা ওটা নিয়ে গেছি গা, এই মুহূর্তে আপনার সামনে থেকে আপনি নামাইবেন, যদি ওইটা পান তা না পান তা আপনার জুতাটা আমার 2টা বাড়ি দিয়ে, আর যদি পান তা আপনি এই বিচার আপনার মারি করবেন। আর ঠিকই এই কাপড়ের তলা কাপড় ফিরা খুঁজা পাইছে, মানে কাপড়ের তলা ভাঁজ করার ভিতরে হ্যাঁ খেয়াল করে নাই ওই কাপড়টা পাইছে। কিন্তু চোর বদলাম না, কিন্তু নতুন বউ হিসাবে সারা বাড়িতে ছড়াই গেল গা যে আমি চোর, যে বউটা আয়ার সাথে পেল না চোর। তো গেল এরকম আমান তো ছেলে আমের বদলাম, মানে আমার শাশুড়ির চর্চাটা আমি বলতেছি, তারপরে আমার বড়টা বলতেছি আমান তো আমের বদলাম যে আমি আম দিই না। তো একদিন আমার বড়ে আম দিয়ে গেছে 3টা আমার শাশুড়িকে, কিন্তু আমার বর দিচ্ছে মনে করছে আমার শাশুড়ির বাচ্চাকে, এটা আমি দেখি নাই। আমার ভাগ্নে আসছে, ভাগ্নের কাছে বিচার দিছে, মানে আমার শ্বশুর বাড়ি আমার ননাসের মামা শ্বশুর ননাসের ছেলেরে বলতেছে দেখ এরকম এরকম পোলা আম আনছে, বউ আমার আম দেয় না। তা আমার ননাসের বড় জালের কাছে মামা শ্বশুরের জালের কাছে বিচার দিছে, ওই জালে যে আমার বরের মানে আমার বর আবার ওই বাড়িতে থাকে, রাত্রে ঢাকা যেখানে থাকে ওই বাড়িতে থাকে। তো বরে বলতেছে না আমি আমার আম্মার আম দিয়েছি, তো এটা আম দিয়ে তোর বউ দিয়ে তোর দিদি ফুবু দিয়ে এরকম বিচার দিছে, তুই আম দেশ নাই, এই নিয়ে অনেক কিছু হয়েছে। পরে সে পর বাসায় আইসে আসার পর করতেছে মা আমি না তোমার আম দিছি তো তুমি ওরে কি লেগে। তখনও কিন্তু সে একটু ভালো ছিল, মানে আমার সাথে ভালো ব্যবহার করতো শুধু আমার সাথে ফিজিক্যালটা করার জন্য, কিন্তু আমি তারে মানে বুঝতামই না। তখন আমি বলতাম আপনি যদি এরকম কিছু করেন তা আমি মরে যাম, আপনি যদি আমার কাছে আসেন তাহলে আমি মরে যাবো। আপনি আপনার হাজবেন্ডকে বলতেন? আমার হাজবেন্ডকে বলতাম। তো তখন মানে সে বাসা আসছে, মানে এখন আমার সাপোর্ট নিয়ে কইতাছে যে না আমি একটু ভালো থাকি বা ভালো ব্যবহার তার সাথে করি। পরে আমি কি আমি আমগো বাসা যাবো গা, আমি বাসা থাকবো না। তো এরকম করতে করতে পরে আমি আবার বাসায় চলে গেছি। চলে যাওয়ার পরে ওই সপ্তাহে ও শনিবার দিন চলে গেছে, শনিবার দিন আমার ওই বাসায় দিয়ে আসছে। দিয়ে আসার পরে আমার যে আমি আমার আপার দেবরের ফোন দিলাম, জালালকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি জালালকে আমি তোমার সাথে দেখা করবো। কেন তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি পরের দিকে হয়ে গেছো, তোমার সাথে হ্যাঁ আমি তোমার সাথে দেখা করবো, তুমি করবা কিনা সেটা বলো। না আমি তোমার সাথে দেখা করবো না। তো তুমি আমার কি ভাবতেছো? ও আবার আমার মানে একটু রাগন্ত ভাবে সবসময় পাগল বলতো। তখন তোমার মতো পাগল নির কি দাম আছে কও? আমি তুমি আমার পাগল নি করলে আমার কোনো দাম নাই, ঠিক আছে আমি দেখাই। তো ওই মতো করছি কি আমি বাসায় জিদের মাথায় ও আমার পাগলই বললো কি দাম আছে, ও আমার না বললো তো ঠিক আছে আমি আমার জীবন রাখুম না। এরকম করতে করতে বাসায় এসে জিদ্দের মাথায় কই মানে কি দিয়ে কি কোনো দিশা পাইতেছেন। ওই মুহূর্তে সাথে ছিল ক্রাশিং তেল, 1 লিটারের একটা বোতল ছিল, একদম 1 লিটারের পুরো বোতল খেয়ে ফেলাইছি। হ্যাঁ ফেলানোর পরে আমার আম্মা দেখতেছে আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, তাপ মানে শরীর থেকে তাপ বেরোতেছে। পরে আমার আম্মা মানে বুঝতে পারছে আবার এদের আমার বড়ের সাথে একটু ঝগড়া লাগছে। সেও মানে ওই দিন শনিবার দিন আমার এই বাসা দিতে আইসা মানে যাইবো না, আমি কইতেছি আপনার জান গা, মানে এর নিয়ে যে বাড়িতে থাকলে তো আর আমি কোনোই করতে পারবো না বা নিহারে না করতে পারবো না। মানে আমি কইছি আপনি যদি না যান তো আপনার লগে আমার লাগবে, আমি আর কখন আমি আপনার বাড়িতে যাবো না। পরে সে কইতেছে কি তুমি রেডি হয়ে থাকো, আমি লইয়া যাবো গা, বিকালে নিয়ে যাবো, আজকে সকালে আইসো বিকালে যাইবা গা, আমার লগে বিকালে যাবো না, বিকালে যাম না। তো সবাই ভাবছে বাড়ির সবাই ভাবতেছে যে আমি ওর সাথে আমার বড়ের সাথে ঝগড়া করে আমি ক্রাশিং তেলটা খাইছি। আসলে কিন্তু আমি আমার বড়ের সাথে ঝগড়া করে না, আমার ওই আপার দেবরের জন্য জালালের জন্য আমি এটা খাইছি। তখনও জালালের সাথে আপনার এক ধরনের সম্পর্ক আছে? মানে তখন সম্পর্ক বলতে যে ওই দিনই জালালের সাথে বিয়ের এতদিন পর ওই দিনই ওর সাথে আমার কথা হয়েছে যে আমি ওর সাথে দেখা করবো। আচ্ছা, কিন্তু দেখা করে নাই? না, দেখা করে নাই। এই কারণে আমি ক্রাশিং তেলটা খাইছি। তারপর আমার হসপিটালে নিয়ে গেছে, ওয়াশ টশ করে আনছে। তো আমার বরের সাথে বরের বন্ধুটা আসছে, যে বন্ধুটা কল করছিলাম না ওই বন্ধুটা আসছে। ওই বন্ধুটা আসার পরে না বন্ধুটা বলতেছে বাসা ওরা বুঝা টুজা আমার নিয়ে গেল, সবকিছু করে সন্ধ্যার দিকে আমার বাসায় নিয়ে গেছে। ওই বন্ধুটা আমার জালার কাছে যা লাগাইছে যে আপনার লগে আপনার ঝগড়া করেন দেখে এই করেন দেখা এই কারণে যে ই করছে ক্রাশিং তেল খাইছে, যে ওই জায়গায় থাকবো না এই কারণে। হ্যাঁ সে পরে আমি পরে বলতেছে আমার জালা আমার সাথে কথা বলে না। আমি গেছি পরে কথা, আমার একটু জিনিস হলো আমি আমার জালারে থুয়া খাইতাম না, মানে এর মুখে যা দিতামই। আমার বড় একটা কিছু আনলে অর্ধেক আমি তার ঘরে পাঠাই দিতাম, কিন্তু তার কাছে হয়তো কি লেদিসি দি, মানে এক একটা যে লেদিসি দেশে এর কোনো ইয়ে আছে মূল্য আছে, কিন্তু আমি তো ওইটা একটু জিনিস ওইটা মহৎ ভাইবা যে আমার কাছে একটু জিনিস অনেক,
যে এটা জিনিসটা দিলে হ্যাঁ খুশি হইব, আমি এটা ভাই তাহলে খুশি রাখার চেষ্টা করো। খুশি রাখার চেষ্টা করতাম যে কোনটা পাইলে। আর তার কথাটা খুব ভয় পাইতাম আমি, যেন যখন যাতে কথা না বলে, হ্যাঁ কোনো কথা বকা না দেয় বা ছেলের সাথে সন্তানের সাথে এসে টেসে কথা বলে, তখনই মানে আমার নিয়ে উল্লেখ করে, তখন আমার ভিতরটা ভয় চিমড়ে থাকতো যে আমি ওই বাড়িতে কেমন, মানে যখন আমি ওই বাড়িতে যেতাম তখন আমার জালটার কথা আগে চিন্তা করতাম যে আমি কেমন এই বাসা থাকুম। হ্যাঁ আমার বলে থাকে না কেউ, আমার শাশুড়ি এটাই, আর আমার জালটা যে ধরনের কথা কয় আমার কলিজাটা চিবিটা থাকতো সবসময়, আমি কানতাম বইবা। তাই এরকম করতে পরে ওই বাসায় গেছি, আমাকে কি ভাবি আমার সাথে কথা বলেন না কেন, না 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 তুই আমার সাথে কথা বলিস না, পরে সে জেল ফাঁস হয়ে যাবো, ইয়ে যাবো, পরে আমার দোষারোপ হইব, তুই আমার লেগে এটা খাস ওইটা খাস। আমি কি দেখেন আমি তো আপনার লেগে খাই নি কে, এটা আপনার কে বলছে, আমি কিন্তু আপনার জন্য খাইনি কে। তো এরকম করতে আমার পরে বুঝে টুঝে অনেকই ঠিক করছে। যাই হোক ওই দিন রাত্রেবেলা এরকম করতে প্রায় 1.5 মাস আমার কেটে গেল, 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আমার মামা শ্বশুরের জালের দেবরের বিয়ে। তো বিয়ের ওই দিনে আমার বর বাড়ি পড়া মানুষজন ওই দিন সে আসছে, তা আসার পরে আমার ভাগ্নি শুইব আমার সাথে, এই আমি কি তুমি আমার সাথে শুইবা, ভাগ্নি না আমি শুমো না, আমি কে না এমনি মামা না আজকে আসবো, আমি কিন্তু আসুক তাতে কি হয়েছে, তো মামা ওই সাথে শুভ তুমি এই সাথে শুবা, পরে না ও আর শুনে ভাবছি যে, তো তার সাথে ফিজিক্যাল আমার ওই দিনই হয় 3 মাস পর ঠিক ওই দিন। তো ওই দিন আমি বলছি যে আমি ওই দিনে বলতেছি যে আমি লোকজন আছে বাড়ির ঘাটে, এই জন্য তো তুই চিল্লাইতে পারবি না, কিছু করতে পারবি না, তাহলে আজকে আমি পাইছি। তা ওই দিন আমার তো এরকম অবস্থা হয়ে গেছে, প্রচুর ব্লিডিং হয়েছে, প্রচুরই মনে করেন আঘাত পাইছি আমি। পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে পরদিন সকালবেলা, পরে ডাক্তার অনেক কিছু বকছে যে আপনি একটা মানুষ, ওর বয়সটা কি, এই বয়সে এরকম। পরে অনেক কিছু। আপনার সাথে আপনার হাজবেন্ডের বয়সের ডিফারেন্স কত ছিল? আমার তখন তো 14 বছর চলতেছিল, তো 14 বছর 13 বছর চলতেছিল, আর আমার হাজবেন্ডের তখন ছিল 30 বছর। ওকে, তারপর মনে করেন ওই দিন এরকম হলো, তারপর ডাক্তারের বকাশোনা করলো, তারপর ওষুধ আনাইছে, একটু খাইলাম, ভালো হইলাম। ভালো হওয়ার পরে মনে করেন কি আস্তে আস্তে তখন মানে কি সংসার জীবনটাকে আমি বুঝি না, সংসার জিনিসটা কি ওটা বুঝি না, কিন্তু খাওয়ান দান দিতেছে এক একটা করতেছে, ওইটাই আমি বসতেছি, এটাই মনে হয় ইম্পর্টেন্ট, এটাই মনে হয় সংসার, এটাই মনে হয় সংসার। আমার খাওয়ান দিতেছে, আইনা দিতেছে, আমি পড়তাছি, ই করতেছি, ঘুরতাছি, নিজে নিজে একটা। আমার কখনো কোনো জায়গায় সে ঘুরতে নিয়ে যায়নি, মানে আমি যে এক এক জায়গায় ঘুরতে যাওয়ার খুব মানে শৌখিন, খুব পছন্দ করি, এটা আমার কখনো সে করে নাই। আচ্ছা, পরে মনে করেন যাই হোক এরকম করতে করতে আমার শাশুড়ি এরকমই আরেকদিন কি করছে, আমি নাকি তারে ঘাড়ার মাছ দিই, লেজার করে মাছ দিই, মানে এক একটা মানে করতে, তখন আমার খুব কষ্ট লাগতো। তখন আমি ওই মুহূর্তে চিন্তা করতাম যে আমার ছোটবেলাটা যে আমরা না খায়া ছিলাম, আমার বাড়ির কেউ আশেপাশে মানুষ বুঝতে পারে নাই যে আমরা না খাই আসছি কিনা, আর আজকে আমি এই বাড়িতে আইসা খাওয়ান পাইও, এরপর আমার যদি এই বাড়ির মানুষ বদলাম করে যে এটা পাইলে আমরা খুব কষ্ট লাগে। তো এরকম করে আমি কান্নাকাটি করতেছি। তো আমার হাজবেন্ড আসছে বাড়িতে শুক্রবার, তো আমার মামা শ্বশুরের ছোট দেবর আমার ঘরে বসা, ভাবি আপনি কান্না করতেছেন কে? পরে আমি কি এমনি, পরে আমার দেবর কি করছে, আমার আব্বারে কল দিছে, তাহলে সব দেখেন এরকম এরকম ভাবি অনেক কান্না করতেছে। তো পরে আব্বারে দিছে, পরে আব্বা আমার কাছে কি তোর কি হয়েছে, এখন আমি কান্দা দিছি, আমি কি আব্বা আমার কি করলা তোমরা, কি এর কাছে কোন জায়গায় বিয়া দিলা, এই ফ্যামিলি তো ভালো না, কথাবার্তা কিছুই বুঝি না, কোনো চাল চলন কোনো কিছুই নাই, এই কি এর কাছে আমার দিলা। এরকম করতে করতে পরে মনে করেন আব্বা অনেক বুঝলে, আবার বকতেছে তোর মারে তোর মাই তো এই জায়গায় করছে, এখন কি করবি, এই জায়গায় এখন সংসার খাইতে করতে হইব, সহ্য করে থাকে, আবার রাইখা দিছে। তো এরকম করতে করতে আমার শাশুড়ি একদিন কি করছে, আমার জামাই বাজার টাজার দিয়া যায় না, এক সপ্তাহ বাজার দানে টাকা দিয়ে গেছে, তখন আমি নতুন বউ, কই থেকে আমি কি করবো। তো পরে করছে কি বাজারের জন্য আমার শাশুড়ি রাত্রেবেলা ঝগড়া শুরু করছে। আমার ভাসুরের ছেলে আবার আমার সাথে শুইতো, ছোট প্রায় 11 বছর 10 বছর হবে, ও আমার সাথে শুয়ে রয়েছে। পরে কথা আমি কি দেখেন রাত পোয়াইলে কাউ এভাবে কথা বলছে, যদি টাকা থাকে কাকের গলায় দিলে কাকেও বাজারে না দিতে পারে, সেই কথা কইছে। পরে আমি কি রাত পোয়ালক দেখি না, আমি যেটা বলছি যে ঠিক আছে দেখি রাত্রে পোয়াক আপনি কতটুকু খাইতে পারেন, জন্মের খানা পারেন তখন খাওয়া, মনে আমার অনেক রাগ উঠে গেছে। সেও মানে এরকম বলতেছে, আমি মশারি ঝাড়াতে উঠে গেছি উঠে মানে বাইরে গেছি, আমি আর ঘরে থাকবো না, আমার জালের ঘরে গেছি। হ্যাঁ বলে হাত লাগছে না কি লাগছে, সে বলতেছে আমি তারে মারছি। মানে কে বলছে? আপনার জামাই? শাশুড়ি বলতেছে। তো পরে মনে করেন এই নিয়ে অনেক সারা বাড়ি ছড়াই গেছে, আমার শাশুড়ি সারা বাড়ি বলতেছে যে আমার বউ আমার মারছে। স্বাভাবিক সবাই বলবো যে নতুন বউ আইয়ার সাথে পেলো না, শাশুড়ি মারলো। পরে করছে কি এরকম রমজান মাস, আমার রমজান মাস সরি হ্যাঁ, আমার এক ভাগ্নি কোরআন শরীফ পড়তেছে, ওমন সব আমার শাশুড়ি গেছে। আমার ভাগ্নি ও শোনার পরে করতেছে নানি এই জায়গা আসো, তুমি বসো, তুমি যদি মিথ্যা বলা থাকো তো তোমার 2টা পোলা কিন্তু মরে যাবো গা, আর কিন্তু ইয়ে যাবো, তুমি কোরআন শরীফ কোরআন শরীফ জেলা পড়ে যান। আমার শাশুড়ি কোরআন শরীফ শোয় না, কারণ এটা তো মিথ্যা, আমি তো আমার শাশুড়ির হাত তুলি নাই কেন, সে তো এটা মিথ্যা কথা বলছে। তো এইগুলা এই যে এরকম নাই কথাগুলো বলে বাড়ি সবার কাছে আমার মানে খুব খারাপ বানাইলো। তো একদিন পর এক একটা বদলাম বের করে আমার শাশুড়ি, এন্ডা নাই ওটা নাই, এই দুগা বাদ দেই, এন করি তেন করি। তো আমার বরে তখন আস্তে আস্তে মানে যে সংসার জিনিসটা কি মানে বোঝার চেষ্টা করতেছি। তো এক দেখতাম যে এক একজনের জামাই মানে ভাগ্নির জামাইরা ভাগ্নির নিয়ে ধরে নিয়ে গা হলুদে গেলে দেখতাম যে এরকম আদর করতেছে, এরকম ডাক্তার নিয়ে টানে নিয়ে খাওয়া দিতে, তখন আমার ভিতরটা কেমন লাগতো যে ওর জামাই ওর এটা করে, তা আমার জামাই এরকম কোনো কিছু করে না বা আমার নেয়ও না, কোনো জায়গায় ডাকেও না, তো ওর জামাই কত ভালো, তো হ্যাঁ এরকম কি লাগে, হ্যাঁ কেন আমার এই করে না, মানে তখন আমার খুব ভিতরে একটা লাগতো, খারাপ লাগতো। তো এরকম করতে করতে না পরে সবে বড় রাত আসতেছিল, সবে বড় রাত, হ্যাঁ তখন আমি প্রথম
মানে আগস্টের 21 তারিখে মিন্স হয়, তখন ওই 8 দিন 28 তারিখে সবে বরাত, ওই দিনে আমার হাজবেন্ড আমার সাথেই করছে, ফিজিক্যাল করছে। হ্যাঁ, সে পরে মনে করেন সবরাত গেল, যাওয়ার পরে প্রায় আগস্ট 21 তারিখ পার হইলো। পার হওয়ার পরে সেপ্টেম্বরের 23 তারিখে আমার জানি কেমন লাগতেছে, কি রে এমন লাগে কেন, মানে কেমন জানি একটা খারাপ খারাপ ভাব। তো এখন বলো টিউব পাওয়া যায়, ওই টিউব গুলা কিনে আনছি, কিনে আনার পর আমার মামা শ্বশুর জালের বলতেছে কি, ভাবি আমার জানি কেমন লাগতেছে। পরে ভাবি আইসা কিতা ঠিক আছে তোর যে একটা টিউব কিনে নিয়ে প্রেগন্যান্সি টেস্ট যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ ওকে, ওটা নিয়ে পরীক্ষা করলো, পরে দেখে যে আমি Positive. হ্যাঁ পজিটিভ হচ্ছে। তো পরে ও ভাবিরে জানানোর পর ভাবি সারা বাড়ি ছড়াই দিছে যে এরকম এরকম প্রেগনেন্ট। তো এরপরে আমি গেছি ঢাকা বেড়াইতে আমার খালামুনি বাসায় আসছি। এখন আমার খালামুনি বাচ্চা ফলাই দিব, তুমি এখন অ্যাবর্শন করবা। পরে আমি কি দেখো ওই বাড়িটা সবাই জানাজানি হয়ে গেছে। মানে আমার খালামুনি আমার বিয়েতে আসে নাই বলতে, মানে আমার খালামুনি এই ছেলে পছন্দ ছিল না। পরে এখন বলতেছে তুই কি এমনি সংসার করবি, এটা তো কোনো চলাফেরার কোনো যোগ্যই না, ওর তো কোনো দিক দিয়ে মানে আছে না যে একটা দিকে কথাবার্তা বা ওর কোনো কিছুই না, তুই কেমনে এটা সংসার করবি, তো তোর আমি এই বাচ্চা ফালাই দিব, রাখতে দিব না। পরে মনে করেন কি আমার খালামুনি অনেক বুঝাইলাম, দেখো কি হয়েছে, থাকার যেটা হয়েছে এখন কি করবা, যা হওয়ার হয়ে গেছে গা, তুমি ওখানে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। পরে কয় আমি তো আর জামাই বিলা মানি না, আমার খালামুনি বলতেছে। পরে ওই বাসা থেকে আইসা পড়ুম, যেদিন আইসা পড়ুম সেদিন আমার আপার বাড়িতে গেছি, তা আপার দেবরে মানে জালালে বৈশা ভাত খেতেছে। পরে মনে করেন গিয়ে ওখান থেকে আসছি, তো জালালের সামনে বসা, আমি ওই বাসা থেকে আসছি, তো পরে অনেক কান্নাকাটি করতেছি, মানে কান্নার পরে ও করছে ভাত খাওয়া থুইয়া ওর মার সামনে দাঁড়ায় রয়েছে, মানে ওরা রাগ করে আছে, না দেখতে পারে জালালে আমারে। তা আমি তো মুখ জুবা পুরা কান্না করতেছি। পরে ওর মায়ের কি তুমি সরো, ও আমার কান্নাটা ফলো করতেছে। করার পরে ওর অনেক কষ্ট লাগছে, ভাত ফালাইছি, পরে বের হয়ে গেছে। তা আমি দেশে চলে আসছি, আসার পরে আমার একটা মোবাইল কিনা দিছে আমার পরে, ওই মোবাইল থেকে ওরে আমি ফোন দিছি। তো ফোন দেওয়ার পরে ও আমার নাম্বারটা সেভ করে রাখছে, আমার সাথে কথা বলে নাই, জালালে কথা বলে নাই। তখন আপনি জালালকে পছন্দ করতেন? তখন আমি জালালে পছন্দ। তারপরে মনে করেন গিয়া যখন জালালের কান্নাকাটি করছে, আপনাকে দেখার চেষ্টা করছে, মানে আমি কল দিছি, তো আমার কলটা তখন তো নাম্বারটাও সেভ করে রাখছে। রাখার পরে আমার ফোন দিছে সৌরভ সাজ্জা কথা বলছে, সৌরভ সেজে এক ভাই এক বোন। তারপর আমি বুঝতে পারছি যে এটা জালাল, মানে আমার মনে থেকে বলছে এটা ওই। তো ও সৌরভ সাথে, আমি লিমার সাথে কথা বলছি ওর সাথে, মানে আমি ওরা বুঝতে দিনে যে আমি এটা বুঝতে পারছি, বাট ও মানে এটা আমার বুঝতে দেয় না। ও জানে ঠিকই, কিন্তু এটা ওইটার সাথে কথা বলছে। পরে বলছি একদিন বলার পরে বলছে আপনি সৌরভ না, আপনি জালাল। পরে বলতেছে তুমি কিভাবে বুঝলা? পরে আমি বলতেছি যে হ্যাঁ আমার মনে বলছে। পরে ও বলতেছে তুমি আমার সাথে দেখা করবা? আমি হ্যাঁ করবো। তো আমি ওর সাথে দেখা করতে গেছি মিরপুর চিড়িয়াখানা 1 নম্বরে চিড়িয়াখানা দেখা করতেছে। পরে আমি মানে ওর সাথে বসে অনেক কান্নাকাটি করলাম, দেখো আমার কি পরিবেশে বিয়ে দিছে, আমার তো পরিবেশটা একদম আমার মানা নেই, আর ওদের সাথে আমার ম্যাচুইট না। আমি দেখতেছি যে মানে কোনো দিক দিয়ে আমি ওদের সাথে চলতে পারতেছি না। পরে কইতাছে কি করবা দেখো, আর যদি তুমি তোমার হাজবেন্ডের ডিভোর্স দিয়ে তুমি আসতে পারো, তাহলে আমি তোমার বিয়ে করবো। এটা আপনাকে সৌরভ বললো? সৌরভ মানে জালাল বললো? তখন তো আপনি কনসিভ করেছেন, আপনি যেটা বলছেন। তো পরে আমি বলতেছি যে এটা কেন, মানুষ তো কত মানুষের ভাইয়া যায়, এটা কি আবার ডিভোর্স দেওয়া লাগে না, এটা তো এমনিতে দেবো। ও আবার কি একটু ইসের ভয় পাইতো, যে থানা টানা কেস কামারি এগুলো খুব ভয় পাইতো জালালে। তো এই কারণে বলছে যে তুমি ডিভোর্স যদি আসতে পারো তাহলে তো আমি তোমার অ্যাকসেপ্ট করবো। পরে আমি বলছি যে দেখো এরকম তো কত মানুষের ভাইয়া যায়, তো তুমি কেন পারবা না, এটা তো কোনো হবে না, প্রবলেম হবে না। না তোমার বড় যদি কোনো একটা কিছু করে অবশ্যই আমি কিছু করবে না, তুমি আমার নিয়ে যাও, তুমি দেখো, তুমি নিয়ে করো, দেখো কিছুই করবে না, এই ব্যাপার নিয়ে আর কোনো মাথা কামামি নাই। পরে এরকম করতে করতে না, পরে ওর প্রতি জানি আমার কেমন একটা ওই দিন আসার পরে একটা ভাবনা জায়গা গেছে মনের ভিতরে, আবার সেই পুরনো একটা মানে যেভাবেই হোক আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আপনি জালালের সাথে সংসার করবেন, হ্যাঁ এরকম একটা করতেছি। পরে আবার চিন্তা করলাম যে আমার একটা বেবি হইতেছে। পরে এরকম করতে করতে না কতদিন তৈরি গেছে, তখন আমার বেবিটা হইছে। বেবিটা হওয়ার পরে ওর সাথে প্রায় 6 মাস আবার করে দিলাম, হ্যাঁ গ্যাপ দিয়ে দিলাম। পরে 6 মাস পরে আবার কথা হয়েছে, কথা হওয়ার পরে এরকম করতাম। পরে না ওর দুজনের প্রতি আবার একটা কেমন একটা টান আইসা পড়ছে, কিন্তু আমার জামাই প্রতি টান মানে কার প্রতি? জালালের প্রতি, আমার প্রতি জালালের এরকম। তো মনে করেন তখন মানে আমার হাজবেন্ড যে ও মানে আমার প্রতি কোনো কেয়ারই নেই, মানে আমি আসি না কি আজকে, কিন্তু আমার হাজবেন্ডের কারণে আমি এরকম হয়ে গেলাম। যদি সে যদি আমার অপরন্ত পুরোপুরি ভালোবাসা দিয়ে রাখতো, সেটা আমরা না গল্পটা পুরোটা শোনার পরে আসলে জাজমেন্টে যাবো কি কারণে আজকে আপনি এরকম হয়েছেন। তো তখন তারপরে গেলাম জালালের সাথে, মানে এরকম কথাবার্তা চলতেছে করতেছে। তখন জালাল তখন কোথায় থাকতো? জালাল ঢাকা মিরপুরে থাকতো। ঢাকা মিরপুরে থাকতো, আপনি তখন বিক্রমপুরে? হ্যাঁ বিক্রমপুরে। তো প্রায় আমি যেতাম আমার মেয়ের আমার মামার কাছে ফালাথিয়া, মানে একটা অফিসের কথা বলে টমুতির কথাবার্তা বলে চলে যেতাম ঢাকাতে। হ্যাঁ মিরপুরে যেতেন? মিরপুরে চলে দেখা করতেন, গিয়ে দেখা করতাম, কথাবার্তা বলতাম। তারপরে না ওর এটা কি ভালোবাসা ছিল নাকি ওর আবেগ ছিল সেটা আমি জানতাম না। ও যখনই বলতো যে দেখো মানে আমার এই সমস্যা ওই সমস্যা, তখন আমার খুব কষ্ট লাগতো যে ও কষ্টে থাকবো বা এরকমই করবো। আর আমি কি করতো তখন? গার্মেন্টসে কাজ করতো? ও গার্মেন্টসে চাকরি করতো না, ও
চাকরি করতো। ওকে। পরে ও বলতো কি, দেখো আমার এই মাসে টাকাটা খুব কম হয়েছে, সংসারে টাকাটা দিতে একটু কষ্ট হইতাছে, আমি কি তোমার কত টাকা লাগবো? কয় ধরো এই 3,000 টাকার মতো, 4,000 টাকার মতো এরকম। আমি করতাম কি, ওর টাকা দিয়ে দিতাম। আমার কাছে যাই হাত খরচ থাকতো, যেমন সপ্তাহে আমার 1,000 করে টাকা দিত, মানে বাজারে টাকা দিত, আমি সেই টাকাটা জমা আমি ওর দিয়ে দিতাম। আচ্ছা। তো জ্বালানি দিতাম, এরকম করতে করতে প্রায় কয়েকবার জ্বালানি দিতাম। ঈদ আসতো, ঈদের মধ্যে আমি ওরে মার্কেট করতে টাকা দিতাম, কিন্তু ও কিন্তু আমার কখনো গিফট করতো না কোনো কিছু। সাধারণত ও আমার একটা চুড়ি দিছে হাতে, আচ্ছা, নিজে হাতে আর বানানো, আপনি জমে জমে ওকে শুধু গিফট করতেন? ওরে গিফট করতাম, চুড়ি দিছে। ওই চুড়িটা আমি একদম মহৎ মনে করি, নিজের একটা কাছের, ও আমার একটা চুড়ি দিছে, এটা আমার অনেক, মানে কি যে ভাইবা যে আমি রাখছি চুড়িটা, মানে কল্পনার বাইরে। ও আমার এটা দিছে, আমি অনেক খুশি হয়ে গেছি। কিন্তু ওরে যে আমি এত কিছু দিছি, আমি মানে আমার মনটা করে যে আমি ওর খুশি করতে পারছি, মানে এরকম লাগতো যে মনে হয় না যে আমার এগুলাতে পাই ও সন্তুষ্ট। পরে এরকম করতে করতে যাই হোক, মানে ও হ্যাঁ কথাবার্তা চলতেছে, আমি দেশে থাকতাম, কথাবার্তা বলতাম, আমার বড় আসতে করতো। পরে আস্তে আস্তে না আমি দেখতাম যে আর সবাই বড়রা কেমন বোর প্রতি একটা কেয়ার নেয়, নেয় না, আমার বোন এই জিনিসটা করে না। তো ও জানি কেমন একটা আশেপাশে মানুষের থেকে যে আমার মোবাইলে কথা বলতে দেখতো না, অনেকে এটা সন্দেহ করতো, বাড়ির আশেপাশে মানুষ সবাই সন্দেহ করতো, কি রে তোর বউ এত মোবাইলে কার কথা দেখে ভাগ্যে যাবো, কারো কি করবে, এই বউ তো জীবনও থাকবো না, মানে এক এক কথাবার্তা বলতে বলতে মনে করেন কি আমার বরে এই কথা শুনে আমার ঘরে চর্চা করতো, মানে একটা মাইর দূর করতো, এসে মাইর করতো, বলতো যে তুই কাল লগে এত কথাবার্তা করছিস, আমি শুনি কি লেগে, আমি কই কাল লগে, আমার যে যাওয়ার ইচ্ছা থাকতো আমি তোমার ঘরে এত কিছু জোরতাম না, করতাম না। হ্যাঁ তুই যাবি গা, এর লেগে তুই এরকম করস, মানে লোকে যা বলতো ও সেটাই মেনে নিত, কিন্তু ও আমার কথাটা বিশ্বাস করতো না। আমি যে ওরে বলতে চাই যে দেখো যে আমি কিন্তু ওরকম কোনো কিছু করতেছি না, আমার যাওয়ার ইচ্ছা থাকলে আমি আরো আগে যেতাম গা, ওরা এগুলা বলি তাও শোনে না। তো এরকম করতে 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 মনে করেন আমার সংসারের ভিতরে একটা অশান্তি লেগে গেল, আস্তে আস্তে একটা অশান্তি হয়ে বলো। তো ওরা আমি কইছি কি, দেখো তুমি কথা একটু কমাই বলো, শুক্রবার ও যেহেতু বৃহস্পতিবার আসে, তুমি আর শুক্রবার কল টল দিও না, কথা বলো না আমার সাথে। কয় আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে তো অনেকদিন সেভে রইলাম। সেভে থাকার পরে মানে ও আমার বড় আসে আগে যেমন একটা বাজার আর দিত, এখন বাজার আটটা দেয় না, কমাই দিচ্ছে। তা আমি দেখতেছি কি যে পরে দেখি কি, মানে অনেকেই বলে, আবার আমার বাসে আশেপাশে সবাই বলতো যে দেখ তোর জামাই দিয়ে তোর পারফেক্ট না, তোর মানায় নাই, তুই যেমন তোর জামাইটা এরকম পরে নাই, তোর দরকার ছিল এরকম টাইপের একটা বর। তো আমি পরে করতেছি, আমরা এরকম শুনে আমার খারাপ লাগতো। পরে আমি হয়তো করতাম কি, দেখো তুমি একটু কি কোনো দিকে শিখতে পারো না। পরে দেখতাম কি আমার মুরব্বী মানে যাদের দেখলাম সালাম দিলে না, সালামটা ঠিক মতো দিতে পারতো না আপনার বড়ে, আমার বড়ে। তখন আমি কি রে এরকম ভাবে করা কেন, মানে সালামটাও ঠিক মতো দিতে পারে না, বুঝেন। পরে আস্তে আস্তে মানে তখন ওই আস্তে আস্তে আমার সংসারের প্রতি একটা টানা এসে পড়লো, সংসার জিনিসটা কি, যে তখন একটা বুঝাইতেছে যে এখনই এরকম, তো আমার বাকি জীবনটা চলবো কিভাবে, আমি বাকি জীবনটা কাটাম কিভাবে। তো আমি তো দেখতেছি যে আগামীতে আমার খুব ভবিষ্যৎ খুব খারাপ যাবো। পরে আস্তে থেকে আমার একটা জাল মামার শ্বশুরের চাল টেলারের কাজ করে, ওর কাছ থেকে আমি টেলারিং কাজ শিখার চেষ্টা করলাম। তো সে ভাবি বলতেছে কি যে 3,000 টাকা লাগবে তোমার টেলার কাজ শিখতে। পরে আমি কি ভাবি আপনি 3,000 টাকা দিব, তাও আপনি আমার কাজটা শিখান। তো আমার একটা আগ্রহশীল ছিল, আমি 1 মাসেও হয় না আর 25 দিনের মধ্যে আমি পুরো কাজটা শিখাই গেছি। শিখা যাওয়ার পর আমি মেশিন ভাড়া নিছি, ঘরে বসে কাজ করি। তো এখন আমার মেশিন মেন জিনিসটা হচ্ছে, সূত্রটা হচ্ছে আমি মেশিনটা ঘরে আনাতে আমার ঘরের ভিতরে আরো বেশি হয়েছে, মানে এখন তার লাইভ হয়ে গেছে। আমি মেশিনে কাজ করে টুকিটাকি, এখন আমার হাত খরচটা আগে যা দিত সেটাও আমার হাত খরচটা দেয় না। পরবর্তীতে মনে করেন কথার ভিতরে যে একটা টান বা একটা মায়া ওরকম তার কাছ থেকে আমি পাই না, যেটা আমি আশা করি। তো আমি পরে আস্তে আস্তে করলাম কি, আমার আপার দেবরের কাছ থেকে মানে আমার বরের প্রতি একটা টানা এসে পড়লো, মানে নিজের তার প্রতি একটা ভালোবাসা জড়ানো জড়ানো, যাই হয়েছে এটা মেয়ে হয়েছে, অনেকে বুঝায়, যেমন আমার আন্টি বুঝাইছে, আমার মা বুঝাইলো, আপা বুঝাইতেছে, যা অনেক হয়েছে ওরা তুই ভুলা যা। সবাই পরে আস্তে আস্তে জানতে পারছে যে ওর সাথে আমার এখনো যোগাযোগ আছে। পরে বলতেছে দেখ তুই ভুলা যা হয়েছে না হয়েছে তুই ভুলা যা, তুই নতুন করে সংসার শুরু করে দে। পরে আমি কই কি যে ঠিক আছে, তোমরা যখন এত করে কইতাছো আমি ভোলার চেষ্টা করুম, জানি পারুম না তবু আমি চেষ্টা করুম। মানে জালালের সাথে আপনার যে সম্পর্ক সেটা মোটামুটি আপনার ফ্যামিলি বা আশেপাশের লোকজন জেনে গেছে? বাট আমার শ্বশুর বাড়ি সবাই আমি বলে দিছি যে, আপনি বলে দিয়েছেন? আমি বলে দিছি যে মানে যার সাথে আমার মানে একটু খাতির হতো, ভালো লাগতো, কথা মিলা যেত, তার ভিতরে কি ছিল আমি জানতাম। তো আপনার মনে হতো না যে এতে করে যে কোনো কারণে হোক আপনার বিপদ ঘটবে? তখন তো ওই মুহূর্তে এই জিনিসটা ফিল করতাম না, মাথায় আসতো না। তখন তাহলে আমার আপন ভাবতাম যে সেই মানুষটা আমার আপন। যাই হোক, আপনাকে সংসার করতে বলছে সবকিছু ভুলে গিয়ে, তারপর? তো সংসার করতে বলছে, তারপরে আমি সংসারের প্রতি একটা কেয়ার নিলাম আস্তে আস্তে। আপনার হাজবেন্ড জানতো না ওই সময়টাতে? হ্যাঁ জানতো। সন্দেহ করতো, গায়ে হাত তুলতো কিনা? না গায়ে হাত তুলতো, মাঝে মধ্যে তুলতো, যখন মানে একটু কথা বেশি বইলা ফেলাতাম, চেতে যেতাম, রাগন্ত হয়ে যেতাম, তখন মনে করতো। যখন ঘরের কিছু সবকিছু ভুলে গিয়ে সংসার করতে বললো, পরে আমি করলাম, মাইনে নিলাম, যাক আস্তে আস্তে যাই হোক ওর সাথে একটু কথা কমায় বলার চেষ্টা করলাম, কমায়ও দিছি। কমায় দেওয়ার পরে কথা বলা একদমই টোটালি বন্ধ করে দিছি, প্রায় 3 মাস পর্যন্ত, মানে 3 মাস ধরে ওর লগে আস্তে আস্তে কথা বলতো, 3 মাস পরে আমি কথা এমনি বন্ধ করে দিছি। এখন আমার বরে বলতেছে কিছু হইলে বলে কি তুই যাবি কেনা জ্বালাল লাগে বাইগা, এরকম মানে সত্য হইলে মানে এই কথাটা বলতো। তা আমি আস্তে আস্তে না সবার ওই ভালোবাসা ওই জিনিসটা দেখা বা এক একজনের স্বামী স্ত্রীরা দেখে না, মানে আমি তার কথা তার বলতাম যে দেখো আরো অনেক কিছু তুমি আমার কিটা করো, আমি তোমার কাছ থেকে তো এটা আশা করি নাই, তুমি আমাকে একটু আদর দিতে পারো না, কি দিব তোরে, কি দিব, যেমন আছো সেমনই থাক, মানে এক এক ধরনের কথাবার্তা করতে। তখন আমার খুব কষ্ট লাগতো যে আমি কি এটা পাওয়া লাগা, একটা জামা না, একটা কাপড় না, একটা চুপ না, কোনো কিছু আমার দেয় না। যে থেকে টেলারে কাজ করতেছি সে থেকে সব বন্ধ করে দিল আমারে। বন্ধ করে দেওয়ার পরে আমি নিজে মনে করেন টেলারে কাজ করে কিস্তি টাকা উঠাইয়া এখান থেকে ওখান থেকে এক এক টাকা উঠে মনে করেন চলি। সে আগে ইসলামপুর চাকরি করতো, ইসলামপুর থেকে সদরঘাট চলে আসছে। তো ইসলামপুর যেমন উপরে একটা স্যালারি পাইতো, আবার এমনি একটা উপরকে একটা টাকা কামাইতো, ইনকাম করতো, সব মিলাই ইন্টু জেড মনে করেন 12-13 হাজার টাকা তার হইতো।
ভাড়া 13,000 টাকা আসতো, এখন মানে 6,000 টাকা বেতন, 6,000 টাকাই। তো 6,000 টাকা বর্তমানে তো কিছুই হয় না, পানিও গরম হয় না, এরকম অবস্থা। ওকে ওকে। তো 6,000 টাকা Okay, বল। তো মনে করেন ওই 6,000 টাকাই তখন আমার সংসার বেড়ে গেছে। মানে আমার বেবিটা হয়েছে, বেবিটা আস্তে আস্তে বড় হয়েছে, বেবিটা একটা স্কুলে ভর্তি করাইছি, ওরও পড়াশোনার খরচ, 2টা মাস্টার রাইখা দিছি, মাস্টারও তো খরচ আছে। তো এখন আমার মেয়েটার পিছিয়ে জায়গা 3,000 টাকা খরচ। তাই এখন আমি আমার সংসারই চালামু না আমার মেয়েটারে চালামু না নিজে? অনেকেই বলে তুমি বাচ্চা নাও না কেন, অনেকে বলে তুমি একটা বাচ্চা নিয়ে আনো তো তোমার হাজবেন্ড ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি বলি এটা একটা থাকার পর ঠিক হয়নি, সেজন্য আরেকটা নিলে ঠিক হয়ে যাবে। একটা নিলে ঠিক হয়ে যাবে, Okay. এই কথা বলে। পরে আমি Strange. বলি যে না কেমনে নিবো কোন, 6,000 টাকা তো আমাদের নিজেরই চলা হয় না, 4 জন মানুষ পরিবারের ভিতরে, আমার শাশুড়ি, আমি এবং আমার মেয়ে বর। তো আমরা 4 জন তো চলতে পারি না 6,000 টাকা দিয়া। তো আমি আরেকটা নিয়ে চলাম, কিন্তু আল্লাহ চালাবো। এরা এই কথা বলেই করে আল্লাহ রিজিক দিয়া পাঠায় দেয়। পরে আমি কই না আমি করবো না, বাচ্চা নিবো না। পরে অনেকে মানে এটা নিয়ে অনেকে এখনো বর্তমানে অনেকের ভিতরে সন্দেহ যে বাচ্চা নেই না এই কারণে আমি কারোর সাথে যাবো না। তো এরকম করতে মানে আমার বরের ভিতরে যে সমস্যাটা, কিন্তু এটা কিন্তু কারো কিছু হইতেছে না। পরে এরকম করতে পরে আমি যে চাহিদাটা মানে তার কাছ থেকে আমি ওরকম একটা ভালোবাসার চেষ্টা করি, কিন্তু ভালোবাসা তার কাছ থেকে পাই না। যত আমি তার কাছে যাইতে চাই ততই আমার দূরে সরায় দেয়। একটা বইলা ঝগড়া লাগতো, যেমন আগে একটা সময় ঝগড়া লাগতো, মানে সে আমার নিয়ে ভাত খেত, কিন্তু এখন ঝগড়া লাগলে আমার নিয়ে ভাত খাবো না, মানে নিজে মায়ের ডাকদা নিয়ে ভাত খাইতে মা আসো, মা নিয়ে ভাত আমি খাইলাম বা না খাইলাম কোনো কিছু না, মা আসে মার যাবো, ঝগড়া লাগবো আমার সাথে কথা বলবো না, আমার সাথে এক বিছানা আসবো কিন্তু আমার কাছে আসবো না, কোনো কিছু বলবো না, আমি সাইদা যাই কিন্তু আমার কোনো দিব না। আমার খালি এক কথা বলবো, তুই যেদিন ভালো হবি সেদিন আমার কাছে আসবি। আমি কইছি যে আমার খারাপের দেখছো কি, তুমি দেখছো আমার কোনো ছেলের সাথে কোনো কিছু করতে, না তুমি দেখছো যে আল্লাহ লাগে আমার কোনো কিছু করতে, তুমি কে লাগে আমার, তোমার আমি সব ছেড়ে দিলাম, তারপর যদি তুমি আমার সাথে এমন করো আমি কেমন চলুন? তরকারি রান্না করি, তরকারি আলু সিদ্ধ আছে, ডাটা সাথে শক্ত থাকে, মানে এই ধরনের এক একটা নিয়ে অজুহাত নিয়ে আমার সাথে মানে ঝগড়া বিবাদ এক একটা করে। তো আমার খরচটা এখন বাইরে গেছে, নিজেরও একটা টুকিটাকি জিনিস কেনাকাটা লাগে, কাপড় চোপড় কেনা না সেগুলো দেয় না, টেলারের কাছে কমে গেছে। তো আমি পরে এই কিস্তি টাকা উঠাইয়া এরকম নিজে একটু চলার লাগে করি, দেখি যে কিস্তি টাকা উঠে যেতে মানে এরকম পর্যায়ে গেছি গা, আস্তে আস্তে কিস্তি আমার বাইরে দিতেছে গা, এটা লোভ আয়া পড়ছে, যাক এটা শুধাইতে পারছি আর এটা উঠাই শুধাইতে পারবো, টেলারের কাজ করে যেতে পারবো, এরকম করতে এক জায়গা থেকে উঠে উঠে দেখবো আমি এই পর্যন্ত 3 লাখ টাকা জন্ডি তলে পড়ে গেছি, সুদে আসলে নিয়ে সবকিছু 3 লাখ টাকা তোলে আসছি। তো এরকম তো মানে আমার বড় একটা টাকাও দেয় না, খালি ওই 1,000 টাকা, ওই 1,000 টাকা থেকে মনে করেন আমার কারেন্ট বিল দিতে হয়, দুধের টাকা দিতে হয়, ডিসেল লাইনের বিল দিতে হয়, মেয়ের পড়ার বেতন দিতে হয় এবং সংসার চালাতে হয়। 1,000 টাকা দিয়ে মানে 1,000 মানে সপ্তাহে 4,000, মানে মাসে 4,000 টাকা হয়, সপ্তাহে 1,000 করে দেয়। তো এই 4,000 টাকা দিয়ে মনে করেন আমার মাসে একটা মাস পুরো চালাতে হয়। তো এরকম এ নিয়ে আমার সংসারে অনেক দ্বন্দ্ব চলতেছে। তো অনেক কিছু আমার বড়রা বলছি করছে, পরে আমি এর কাছে যতই করি ততই এর কাছ থেকে আমি ওই জিনিসটা পাই না, আদর বা ভালোবাসা। তারপরে আমার আম্মা আব্বার বললাম, আব্বার তো বলতে পারি না, আম্মার কাছে বললাম, আমার কাছে ফ্রিলি সবকিছু বলি, খালামণির কাছে বললাম যে খালামণি দেখো এরকম এরকম ও দিই এরকম, মানে আমি যেটা চাই ও আমার এটা দেয় না, বা ওই যে এক বিছানা পর কি সত্যি করে কথা কবি তুই ওরা এক বিছানা তোর লাগে কেউ থাকে না কেউ না, এরকম কেউ আসে, দেখা গেলো ঝগড়া লাগলে 1 মাস যাইবো 2 মাস যাবো আমার কাছে আসে না, 1 মাস 2 মাস পর আমার সাথে একদিন আসবো, বুঝতে পারতাছি না, আমি পাইতাছি না। তাহলে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা সময় আপনি মানে শারীরিক সম্পর্কের বিষয়টা আপনি বুঝতেনই না, তখন জোর জবরদস্তি করে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এটা করতো, যখন আপনি এটা বুঝলেন তখন সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, পাচ্ছি ওকে, না। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলেন। তারপরে আমি তাহলে বলি যে দেখো, পরে আমার বাসা থেকে বললো যে তুই ডাক্তারের কথা বল, যে বল চলেন ডাক্তার, মানে আপনার হাজবেন্ডের কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য ডাক্তারকে চেক করা। হ্যাঁ আমি বলতেছি কি যে চলেন ডাক্তারের কাছে যাই, খালি বলে দেখি আমি কি ডাক্তারের কাছে লাগা, আমি কি দুর্বল নাকি, আমি কি আমাকে দুর্বল নাকি যে আমি ডাক্তারের কাছে যাবো, নানান ধরনের কথাবার্তা বলে। একটু প্লিজ এখানে টাইমটাকে পাশে বসে রাখছেন, উনি দুর্বল সেটা কিভাবে জানলো? এটা সর্বলোকে মানে এলাকার সবাই জানে যে ওনার বউ, যেমন আমি ওনার বউ সার্কুলিং করছে সারা বাড়িতে সবাই জানাই দিছি, ওহো, আর আমি তো এটা জানাইতে পারি নাই, ঠিক আছে আপনি জানাতে পারেন যে আজকে রেডিওতে আসছেন এবং আজকে আপনি পুরো দুনিয়াকে জানাই দিবেন। ওকে, দিস ইজ ভেরি ভেরি অড সিচুয়েশন। নো প্রিয় শ্রোতা, আমরা অফকোর্স কোয়াইট ফানি, কিন্তু আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে অফকোর্স আপনারা জানেন না আসলে কোন দুটো নামের কথা বলে, এটা গ্রাম্য ব্যাপারে অনেক সময় ঘটে যায়, অনেক সময় এক পাড়ার লোক আরেক পাড়ার লোকের খবর জানে, কিন্তু এই ঘরের খবর আসলে মানুষজন জানাটা এটা আসলে খুবই খুবই ব্যক্তিত্বের জায়গাটা থেকে খুবই একটা মানে বিব্রতকর অবস্থা। সে কারণেই আমরা এই দুটো নাম এখানে মিউট করেছি এবং আমি নিজে নামটা উচ্চারণ করেছি এবং মিউট শব্দই এখানে আপনারা শুনতে পেয়েছেন। বলুন তারপর মনে করেন এরকম বলতো ঘরের ভিতরে একটা যা কর্ণ তুই কর্ণ করিস, মানে আসলে পরে আর বোঝেন না, আদি যুগের মানুষ মুরব্বীরা এক একটা বলে, অমুকে বলতো কি তুই ফকির বাড়ি যা, তুই এটা কর ওইটা কর, এক একটা কর, এটা করলে তোমার হাজবেন্ড ভালো হয়ে যাবে, ভালো হইবো, বা এরকম ফকির বাড়ি। হ্যাঁ ফকিরের কাছে গেছি, যাওয়ার পরে মনে করেন পানি পড়া নিয়ে আসছিলাম, খাওয়াইছি, তো বলতো যে তুই ফকির বাড়ি কে, তুই যা মন চা তা করবে, আমার কিছুই করতে পারবি না। আসলে সত্যি কিছু করতে পারি নাই,
পানি পরে খাওয়াইছিলেন? পানি পরে খাওয়াইছি। তো হাজবেন্ড খেয়ে জানতো যে আমি না পানি জানতো পরে? না, অজান্তে খাওয়াইছি। তো খাওয়াইছি, খাওয়ানোর পরে মনে করেন কই দেখি না কোনো নবত পায় নাই, কোনো কিছুতেই আসে নাই। যেই মানুষই মানে তার সেই আগের মতোই আমার সাথে ওরকম এক একটা করে, তাই এরকম করতে পারে না। আস্তে আস্তে দেখতেছি কি এরকম পর্যায়ে যেতেছে, আমিও বসতেছি, সবাই বলতো লাইফের এখন কি, তাই আমিও নিজে বুঝতেছি যে আমি আগে থেকে অনেক ট্যালেন্ট হয়ে গেলাম, যে সবই বুঝতেছি যে জগৎটা কি, দুনিয়াটা কি, সংসার কি, জীবন কি, আপনার তখন বয়স বেড়েছে, সবকিছু থেকে আমি ম্যাচুরিটি সবকিছু এসেছে। বুঝতেছি যে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি যে আমার লাইফটা কিভাবে যাবো, আগামীতে আমার মেয়ের জীবনটা কিভাবে চলবো, মানে ওইটাতে আমার মানে বেশি কাজ করতেছে। পরে আমি কি, আপনি যে আমার সাথে এরকম বিহেভ গুলো করতেছেন, আপনি কি মনে করেন না যে আমি কোনো ছেলে টেলে পাবো না? আপনার মতো থেকে আমি আর ভালো ছেলে পাবো। অনেকে অনেক কিছু বলতো, পাশের বাড়ি এক এক ছেলেরা মানে দেবরা, আশেপাশের দেবরা আছে, ওরা মানে দেখে অনেক অনেক কিছু বলতো যে ভাবি তুমি এত কিউট, এত সুন্দর, তুমি কি একটা জামাই পাইছো, আমাদের মতো থাকলে তোমার আমি শোপিস বানাইয়া সাজা রাখতাম, চোখেতে সাজা রাখতাম। তো আমি আবার ওদের বলতাম কি, আমি তোমার বড় ভাবি, মায়ের সমতুল্য, তো তোমার মায়ের একটু সাজা শোপিস বানাই রেখে দেখো তো কেমন লাগে, তো তোমার মায়ের যেমন লাগবে ঠিক সেম টু সেম আমার এরকম লাগবে। তো ওই জিনিসটা না ওদের মাইন্ডে কাজ করতো। তো এগুলা বলতাম, ইঙ্গিত কথা বলতাম। তা ওদের সাথে যদি আবার ওরকম ইনিয়া কথা বলতাম তাহলে ওদের কাছে ভালো থাকতাম। তো ওরা করতে কি, মানে এক একটা আমার জামাইয়ের কাছে বলতো যে আপনার বোর্ডে দেখলাম অমুক একটা ছেলের সাথে অমুক জায়গায় কথা হইতেছে, আসলে কিন্তু দেখছিলি তা না, আমি কারোর সাথে কোনো কথাই বলিনি, খেপাই দিল। তো এটা না আমার ঘরে এসে মানে ই করতো, মানে সে সন্দেহ করে আমার সাথে না মানে কথা বলতো না, খালি কত কি যাবি গা এই ধরনের কথাবার্তাই থাকতো। তো আমার খুব কষ্ট লাগতো যে আমি জিনিসটা করি নাই। তা আমি পরে করতাম কি, যেহেতু আমি করি নাই, আমার নাম হয়েছে, আমি করি দেখাই দিবো, আমি আমার কথা বলতাম। মানে আপনার হাজবেন্ড এসে আপনাকে টর্চার করতো মানুষজনের কথাবার্তা শুনে, তো আপনি মনে করতেন যে যেহেতু আমি না করেই এরকম অপরাধী হচ্ছি, সুতরাং এটা করেই দেখাই, তাহলে আমার নাম হওয়াটাই বেটার, ভালো। তো পরে আশেপাশের মানুষের অনেক কিছু কইতো, আমি আমার মেরিনা স্কুলে যাইতাম, প্রাইভেট পড়াতে যাইতাম, আবার বাবার বাড়িতে যাইতাম। তবে অনেকে ভাবতো কি, মানে আগে থেকে একটু হয়েছি, স্টাইলিং হয়েছি, একটু স্টাইল করি, ওরকম ভাবে আগের মতো এরকম করে চলি না। তাই অনেকে মন্তব্য যে আমি কারোর সাথে আমার সম্পর্ক আছে, আমি ওরকম ভাবে লেগে চলি, হ্যাঁ এরকম করে। তা আমি কিন্তু কিস্তির টাকা উঠে কিন্তু নিজে চলার জন্য ওরকম করে চলি। অনেকে ভাবতেছে কারোর সাথে সম্পর্ক, তারা আমার টাকা পয়সা দিতেছে, ওই টাকা পয়সা দিয়ে আমি চলতেছি, ওরকম ফুরফুরা ভাবে চলতেছি। তো এটা নিয়ে মানে আমার পাশে দুইটা নানি শাশুড়ি আছে, তারাই আমার হাজবেন্ডের কাছে আর বেশি কান পড়া দিত। এই সপ্তাহে দেখলাম তোর বইয়ের সাজা গেছে, তোর বইটা করে গেছে, এই নিয়ে হেসে পড়ে আমি খেপে যেতাম যে বাসায় এরকম করতে। আমি হেসে পড়ে করতাম, একে তুই আমার লগে থাকতে পারস না, দ্বিতীয়ত তুই আমার কিছু দিতে পারস না, তৃতীয়ত তুই আমার লগে কেমনি বড়াই করার করস, কোন অধিকার করস, তো কোনো অধিকার নাই, ওরকম অধিকার জুইরা হেসে পড়ে আমার কাছে আহিস, মানে এরকম চেতে টেতে একটা কথা কইতাম। করার পরে এরকম করতে না, পরে আমার বাসায় আমার আম্মার কাছে কইতাম, দেখো আমি যেটা না করি সেটা আমার নাম হয়, তোমরা কি করবা করো, আমি এর ভাত খামো না, তোমরা কি করবা। পরে আমার আম্মা কয় ঠিক আছে, তুই যখন খাবি না তোর ইচ্ছা, তোর মন মতলবি, তুই যদি না খাস তুই আয় করতে পারস। এরকম করতে করতে মনে করেন যাই হোক, এখন আমি আমার বাসুর সবাই ডাকাইয়া সবাই কালাম, সবাই আইসে। আসার পর বাসুদের কাছে তার এই কথাটা বলা যায় না, ফিজিক্যালের কথাটা কিন্তু কখনই বলা যায় না। তো আমার জালাদের কাছে বলছি, মামা শ্বশুর করে ভাসুদের ডাকাইছি। তো মামা শ্বশুর ভাসুরা জালারা এরা বলছে, আমার জালার কাছে বলতেছি, ভাবি দেখেন এরকম আপনার দেবরে কিন্তু এই জিনিসটা তো খুবই কম। পরে কইতেছে অনেক কিছু কথা, হ্যাঁ অনেক বুঝাইছে, অনেক কিছু কইছে, দেখ নাহলে কিন্তু তোর বউ থাকবো না, এই করবো না। গেলা যাক গা, আমার কি, আমি কি মেন নামি, মানে এর ভিতরে ওই একটাই কথা। তো পরে আমি মানে ভাবিদের এখন আমার ভাসুরা ডাকাইলো, এই ভাসুরাই বললো যে বুঝাইলো টুজাইলো, দেখ তুই এমন যে করস, কে কি করে, মানে হ্যাঁ না বুকুল আসতো না, হ্যাঁ ধরে আনলো। পরে আমরা কি করতাম, ঢাকা যাই এটা মিট করতাম, মানে আমার ভাসুরা পরে জিজ্ঞাসা করতো রে। পরে ভাসুরা বলতো না, ভাসুর যে বন্ধুটা আমার বড় যে বন্ধুটা আছে না, বন্ধুটা দিয়ে জিজ্ঞাসা করে, তো করে জিজ্ঞাতো আর যে সমস্যাটা নেই, করে হেই কি আরে ওই আজেরা যত শত কথাবার্তা কয়। পরে না মানে ওই বন্ধুটা মানে আমার বরকে জিজ্ঞাসা করতো যে কিরে তোর কি এই সমস্যা, সত্যি করে বলতো, কে অলরেডি আজেরা কথা কে কইছে, যে কাকি কে অহনাই তো কইছে যে তোর বলে এই সমস্যা, কয় আর আজেরা কথা ওই আজেরা হন বানায় কি দেখি কেবো এর লাগে এই কথাবার্তা কয়। তো ওর বন্ধুটার সাথে আমরা অনেক ফ্রি, আমি অনেক ফ্রি। পরে আমার বলতেছে কয় কিরে সত্যি, আমি কি ভাই দেখেন আমার তো এরকম দায় পড়ে যায় না একটা মানুষ নামে শুধু শুধু মিথ্যা কথা বলা। তা আপনার কাছে বললাম যে হ্যাঁ সত্যি এটা, ও আমরা তো এর জন্যই ওইরকম এই করে না, এরকম কে লাগবে। ওর বন্ধু যে বন্ধু কথা বলতো, আবার রাত্রে কি করতো, বের হয়ে যেত গা, প্রায় রাত্রে বের হয়ে যেত গা, মনে করেন রাত্র 12টা নাই 1টা নাই বের হয়ে দেখ 2 ঘন্টা পর্যন্ত কই যে থাকতো আল্লাহ পাক মাউত মানো না জানে, এরকম প্রতিটা রাত্রেই বেরোতো। আসলে পরে আমি আমার জালাদের কাছে বিচার দিই যে দেখেন ভাবি এরকম ও যদি সপ্তাহে বাড়িতে আসে, যদি আমার সাথে নাই করে, তো সপ্তাহে বাড়িতে কেন আসে আপনারা বলবেন, কেন কি করে, আমি কি রাত্রে না বের হয়ে যায়, রাত্রি 2টা বাজে ঘর থেকে বেজে 12টা নাই 1টা নাই চিকল মেরে ঘর জিকে ঢুকে পড়ে থাকে। পরে কথা সে এই কাহিনী তো বিয়ের আগেও করতো, তা আমরা এই কারণে ভাবতাম যে বিয়ে করা দিলে মানে ঠিক হইবো, বিয়ের জন্য মানে এরকম করে, তো কি এখনো করে, আমি হ্যাঁ এখনো করে। তো এরকম করতে একদিন করছে কি, এই কথা বলার পরে না আমার জানার কাছে জানার অনেক কিছু বলছে, বলার পরে এরপর থেকে আর বের হয় না, কতদিন যাবত বের হয় নাই, ঘরের ভিতরে মশারির ভিতরে আমি শুয়ে রয়েছি, মশারির উপরে করছে আপনার গিয়া খাতা আছে, খাতা দিয়া ঢাকা দিছে, ঢাকা দেওয়ার পরে ও টিভিতে দেখতেছে, মানে ডিসকভারি চ্যানেল এক একগুলা দেখে না 12টার পরে, ওগুলা দেখতেছে। তো দেখার পর করছে কি, এটা লুঙ্গি উঠায় মনে করেন হাত দিয়া
তা আমি পরে না আমি ফলো করছি, কি রে এত রাত্রে তুই হঠাৎ জায়গায় গেছি ও ওই সাথে দেখি কি উপরে খাতা দেওয়া কেন, তো খাতা দেওয়ার পর আমি করছি কি একটু চুকি দিয়া মানে খাতার ইটা সাইড করে মশলা উঠে দেখতেছি যে ওই ইটা করতেছে ও পলকে আমাদের ঘরের ফাঁক দিয়া কাঠের ফাঁক দিয়া এই হাত দিয়া ফালাই দেওয়ার পরে ও করছে কি পরে আমি না ওদিন পরে কোথাও উঠে গেছি, উঠে তো ডেকে পুরো শুয়ে পড়ছিলাম কি তুমি এই কাজটা করতে পারলা, তা আমি কি লেগে আসি, আমি থাকতে তুমি এরকম করো খাই তার কেটা কইছি এরকম মানে খালার উপরে একটা বইলা ফেলাইলো, তুই দেখছিস নি হ্যান নি তেন নি মানে নানা কথাবার্তা। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি অহনার কাছে, যেখানটা আমরা ছিলাম। তারপরে আমি ওরে বললাম, ও বলে যে না এটা অস্বীকার গেল। হ্যাঁ অস্বীকার গেল, যাক প্রথম দিন বাদ দিলাম, কিছু করলাম না, যেহেতু এটা আমি হাতে নাতেই করলাম না, করার পরে আমি জিনিসটা ধরছি। ওর বন্ধু আসছে, ওর বন্ধুর কাছে বললাম যে এই হয়েছে ভাইয়া দেখেন ও এরকম করতেছে, এরকম করছে। তো ও জিজ্ঞাসা করলো কি রে সত্যি, খাই না কে কইছে তাহলে তো ওইটা মিথ্যা কথা কইতাছে। পরে আমি কি হয় আমি মিথ্যা কথা কই, আমার বাপে তো মিথ্যা কথা বাপে জন্ম দিছে না, এলাকা মিথ্যা কথা কই, ঠিক আছে এক মাঘে শীত জানা ফিরা মাঘ মাস আবার আইবো, এখন আপনার আমার সাথে অস্বীকার গেছেন না, আমি আবার হাতে নাতে আপনাদের ধর্ম কোনো একদিন যদি আবার এরকম হয়। তো এরকম করতে তো প্রায় আরো কিছুদিন যাবত পর প্রায় 1-1.5 মাস হবে এরকম ঠিক ঠিক সেম টু সেম ওরকম এই খাতা টাতা দিয়ে এটি করতেছিল। আমি একদম ওদিন কি করছি আর ওদিন অপেক্ষা করিনি, একদম ইটারই মনে করেন পুরো ওপেন করে লাইছি মশাই ইটারে। করার পরে আমি পরে কি ব্যাপার আপনি বলে কোনো কিছু করেন না, এখন এখন করতে গেল হে আমি সবাই কি বল আমি এটা তোর সমস্যাটা কি, তা আমি থাকতে আপনি কি লাগে সেরকম। পরে মনে করেন সেদিন আস্তে আস্তে সেদিন বাসায় আমার মারে বললাম যে দেখো এরকম এরকম করে, তারপরে সবাই বুঝায়। পরে আস্তে আস্তে আমি এখন আবার চিন্তা করলাম যে সংসার জীবন ও এরকম আগামীতে আমার কেমনে চলবো, তো কেমনে কি আমার মেয়েটা আমি কিভাবে মানুষ করবো। পরে আমি সারাক্ষণ আসলাম বকাঝকা করি, একটা মানে চেলাপাল্লা করি যে তুমি যে এরকম করো এরকমই করো, তুমি মরে গেলো তোমার কাপড়টা এখন পাওয়া যাবে না কিনতে, সেই টাকাটা বুঝুন তোমার ঘরে নাই, তো তুমি করবাটা কি, তোমার সংসারের প্রতি কি কোনো মায়া মহব্বত নাই, মেয়ের প্রতি তোমার কোনো ই নাই, আমি কি করবো, কোনো একটা কিছু চাইলে খালি আমি কি করবো, সব জিনিসই মানে আমার উপরে ছাড়ে দেবো, তুই চালা আমি দিন নেই। তো আমার আপু আবার সবসময় আমার কাপড় চোপড়তে খরচাপাতি যাই টুকিটাকে আমার আপু দেয়, ও দেয় দেখে আমি কিছুটা চলতে পারি, টেলারিং এর কাজও এখন তেমন নাইকা। তো এরকম করতে করতে আমার এক দেবর বাইরে থাকে, ও আসছে বাংলাদেশে, আসার পরে ও আমাদের ঘরে সবসময় যায় প্রতিনিয়ত। দেবর বলতে কি আপনার আপন দেবর? না, আমাদের পাড়া প্রতিবেশী দেবর। ওকে। তো ও আমাদের বাসা যাইতে ওর সাথে মানে ও আমার ঘরে যায় মানে সবসময় বসতো। আসছে 2 মাসের ছুটিতে, আসার পরে আমাদের ঘরে এসে বসতো, আচার চাইতো, আচার দিতাম, একটা চাইতো দিতাম। তো একদিন করছে কি ও আমার তখন টাকা নিয়ে গেছে 500 টাকা ডয়ার থেকে, টাকা নিয়ে গেছে নিয়ে না ও ভাঙ্গা ফেলাইছে, হয়তো খুব দরকার ছিল, আপন ভাই জিনিসটা ও নিছে, মনে করছে কিছু বললাম না। আমি আরো বলছি কি তুই আমার টাকাটা নিলি, ও আমার তুই করে বল, আমি তুই করে বলতাম। পরে কি আমি তোর টাকা নিয়েছি কি হয়েছে, তা আমি সবার সামনে আমার সবার সামনে একটু ই করছি, অতিরিক্ত করে ফেলাইছি, তো ওটা আমার মাইন্ডে লেগে গেছে। লাগার পরে ও টাকাটা কার থেকে জোগাড় করে আমার মেয়ের কাছে দিয়ে দিছি, বলতেছে যে ইউসে যে তোর মেয়ের ফোন দিয়ে আমার বল তোর মেয়ের কাছে টাকা দিয়ে দিছি আর তুই আমার কোনোদিনও কথা কবি না। তো সারাদিন পার হয়ে গেছে, ও আমাদের ঘরে আসে না, তাই আমার ভিতরে জানি কেমন একটা লাগছে, একটা মানুষ প্রতিনিয়ত আমার ঘরে আসে যায় যাওয়া আসা করতেছে, আসে না, সারাদিন গেল রমজান মাস তখন, তো খুব খারাপ লাগতেছে। পরে আমি সবাই ইফতারি খুলতেছে মাগরিবের আজানের সময়, আমি করছি কি ঘরে কলসি ভরা কলসি ফালাই দিয়ে পানি ফালাইয়া ওই কলসি নিয়ে আসিন মুক্ত কলের সামনে গেছি, আমি জানি যে ওই জায়গাটা থাকবে, ওই আসিন মুক্ত কলের সামনে গেছি, যাওয়ার পরে আমি ধরছি, আমি জানি যে ওই জায়গাটা আছে, ওই জায়গায় সিগারেট খাই বসে বসে যাই ওর কলারটা ধরছি। তারপর আমি তুই আমার কেমন ব্যবহার গুলো করতেছিস কেন বা কি করছি, আমি তুই আজকে সারাদিন আমাকে বাসায় গেলি না কেন, তোর আমি টাকাটা লেগেছি, আমি কিন্তু কোনো অন্য মাইন্ডে নেই, তোর আমি আপন ভাবি দেখি, তোর আমি এই কারণে বললাম তুই আমার টাকাটা নিছিস কে, আর আমার কিস্তির টাকা আমি তোর লাগে তোকে অন্য কোনো মাইন্ডে কথা তুই কাগজ সামনে কথাগুলো করছিস, আমার খুব মাইন্ডে লাগছে, আমি যাই হোক ভুলে গেছে আমার বাসালো, তো আমার বাসা আসতে চাইতেছে না, মানে অনেক কিছু করার পরে অনেক জোরাবলি আনাইছি, তা আনাইছি পরে ওই আবার মিট হয়ে গেলাম, আমার কথাবার্তা বললাম। পরদিন ও আবার আমাদের ঘরে আসলো, একদিন ঘুরতে গেলাম সবাই মিলে একসাথে, ঘুরতে যাওয়ার পরে তো একদিন রাতে বেলা আমার 1টা বাজে ফোন দিছে, আমি তখন নতুন মোবাইল নেই, তখন আমার ছিল না, মানে টাচ মোবাইল ছিল না, করি ওই দিন রাত্রেবেলা ওরে নিয়ে আমি সেটা কিনতে যাই, আসার পর দিন রাত্রে 1টা বাজে আমার কল দিছে, কল পর কিরে তুই এত রাতে তুই যাক না, আমি আপনি তুই এত রাতে তুই যাক না, পরে কইতেছে কথা আমার কি আচ্ছা তোর একটা কথা বলি, ও আমার দুষ্টামি করতো অনেক ক্ষেত্রে মোবাইলে বলতে কি চল দুজনের জায়গা, পরে আমি ওর লাগে দুষ্টামি করতাম যে চল জায়গা, কই যাবি, আমি কইতাম যেদিকে 2 চোখ যায় জামগা, এরকম করতে করতে দুজনের প্রতি একটা জানি কি আমার একটা মায়া জড়ে গেছে গা। পরে ওর কথাতে না ও আমার মানে বলছে কি তুই আমার মানে রাতে 1টা বাজে ফোন দেখে তুই আমার কি ভাবস, সত্যি করে কথা আমি কি কে তুই আমার দেবর, আমি তোর ভাবি, এই তো। পরে কথা না তুই আমার অন্য কোনো কিছু ভাবস, আমি হ্যাঁ ভাবি, আরেকটা জিনিস বন্ধু ভাবি, তাছাড়া আর কোনো কিছু না, না আরেকটা জিনিস ভাবো, আমি না আমি আর কোনো কিছু ভাবি না, তোর যদি আমি কই আমি একটা কিছু ভাবি, আমি কিন্তু তুই কি ভাবস, যদি ভাবি যদি আমার সবকিছু, তো ও জানে যে মানে আমি ওর খুব যে আমার সংসার ব্যাপারে বা আমি এরকম কষ্ট সব শেয়ার করতেন ওর সঙ্গে, হ্যাঁ শেয়ার করতাম, ও এটা বুঝতে পারছে, পারার পর তো ওর মানে এটা মায়া এসে পড়ছে আমার প্রতি, তো আমার বলতেছে দেখ তুই আমার কি ভাবস না আমি জানি না, কিন্তু তোর আমার খুব ভালো লাগে, এই কথাটা বলছে। পরে আমি হ্যাঁ আমার ওরা বকতেছে এক একটা করে আজার কথা বাদ দিই। তো পরদিন সকালবেলা আমি রাত্রেবেলা কথাগুলো সকালবেলা দেখে আমি হাসতেছি মিটে হাসার পরে না একদিন লাল একটা ড্রেস করছি,
একদম লাল লিপস্টিক দিয়া চোখে কাজল দিয়া কালারটা টিপে চুলগুলা ছাইরা দাঁড়াইছে। তো ও আমার দূর থেকে বলছে কি আজকে খুব কিউট লাগতেছে। পরে আমি কি তোর আমার কিউট লাগলে তোর সমস্যা কি, তোর তোর কি দেখতে কইছি এরকম কইতে কইতে ও আমার হাত ধরে টান লাগাই দিছে, গাছের বগল থেকে হাত ধরে টান দিতে পর মানে বাসা আসছি পরে ওর প্রতি জানি কেমন একটা খালি কল্পনা ঝল্পনা, মানে ওরাই দেখতেছি সবকিছুতে এরকম করতে করতে মানে দুজনের মতো একদিন এশিয়া ঘুরতে গেছি। এই যে এগুলো করতেন আপনারই তো শ্বশুর বাড়িতে একই সাথে থাকতেন, সবাই বুঝতো না বিষয়গুলা? সবাই বুঝতো কি ও তো সবার সাথে মানে এরকম ফ্রিলি থাকতো, এই কারণে সবাই বিষয়টাকে খুব ইয়ে করে নিত না, অন্যদিকে দেখতো হ্যাঁ না। হ্যাঁ দেখতো না। তো এরকম তো একদিন ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার পর ওই দিনই ওর সাথে আমার কথাবার্তা ওরকমই একটা ইঠি। পরে আমি বললাম যে এটা কি সম্ভব কোনোদিন, পরে কয় সম্ভব না, বন্ধু হিসাবে থাক বা এই থাক, এরকম করতে করতে পরে আমি আচ্ছা ঠিক আছে যেহেতু বলতেছস ঠিক আছে তোর কথাটাই আমি মেনে নিলাম। দেখ তোর জামাই তো তোর কোনো কিছু দিতে কোনো শেয়ারটা বা তুই তোর জামাই কাছে কোনো চাহিদা পাস না, পূরণ করতে পারছ, তোর আমার কাছে সব পাবি, তোর যেটা মন চায় তুই আমার কাছ থেকে পাবি। পরে আমি কই কি যে ঠিক আছে তুই যখন কইতাছিস এত কইরা যা তোর কথা আমি মেনে নিলাম। তখন জেনে যায় মানে ওরে দেখি ও আমারই করে, তো সেও বাড়িতে আসে, তার প্রতি আমার অত দাঁড়ি নাই, সে যদি আমার বকেও গাইলো মানে আমার ওই জিনিসটা মানে মাথায় লাগে না, আগে যেমন একটা লাগতো এটা কইলো কিনে গেল তখন এটা না, যা বকতেছে বকুক গা, আমার তখন ও আছে, খালি আমি এটাই চিন্তা করি। এরকম করতে করতে তো ও 1.5 মাস তুই থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে এরকম যোগাযোগ আছে, কথাবার্তা চলতেছে, সবসময় কথা বলে, কথা বলা কি আসো বিষয় কেমন দিনকাল যাইতেছে, কি খাইছুনি, মানে যে কেয়ারটা আমার বরের নেওয়ার কথা সেই কেয়ারটা ও আমার নিতেছে। যেমন আমার বরের যেমন আমার একটা দিনও ফোন দিয়া বলে নাই যে তুমি কি করতেছ না, খাইছুনি, কি আসো বিষয়, কি মেয়েটা কি করে, কখনো আমার ফোন দিয়ে আমার বরের জন্য কি, আমার বহুত ইচ্ছা ছিল, আশা ছিল যে আমার একদিন ফোন দিয়ে আমার কইবো কি করো কিবা কি রাঁধছো আজকে, কিন্তু সেই কেয়ারটা আমার ওই ফ্রেন্ডে নিছে। ও এরকম করতে একটা মায়ের ভিতরে জড়াই গেছে, এরকম করতে 2 বছর চলে গেল। তো ও আমার বড় এরকম ঘরে অশান্তি করে, ও কানে কান দিবা না, সহ্য করে থাকো, কি করবা অনেক। তারপরও আমার খরচপাতি দিতে চাইছে, আমি নিতে চাই না, আমার মাইন্ডে লাগছে যে না আমি তোমার খরচ নিব, তুমি যদি আমার নিজের ভাইবা থাকো তো অবশ্যই তুমি আমার খরচ টাকা নিবা। পরে এরকম করতে অনেকবার বলছে, আমি বলছি যে না আমি কোনো খরচের টাকা নিবো না, তুই তোমার ইচ্ছা তো খুশি, তুমি যা মন চায় তুমি আমার দিবা, এটা বলছি। তো এমনি একদিন কিছু কসমেটিক কিনা টিনা মানে পাঠাইছে, একদিন লোকের সাথে পাঠাই দিছে, পাঠায় দেওয়ার পরে ওই মানে ওর ফার্স্ট দেওয়া, কিন্তু আরো অনেক কিছু দিতে চাইছে, টাকা দিতে চাইছে, কিন্তু আমি নিই নাই। এরকম করতে করতে পরের বছর ও আসলো, আসার পরে 2 বছর পর আসার পরে মনে করেন আমরা ঘুরতে টুরতে গেছি একদিন, দ্বিতীয় দিন আমার বাবা বাড়িতে গেছি। আমার বাবা বাড়িতে যাওয়া মানে ও বলছে যে তোমার ইচ্ছার বাইরে আমি কখনো যাবো না, তুমি যদি চাও তাহলে আমি, তারপরে আমি বাধ্য তো পরে একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের সাথে থাকার পরে বুঝতে আর কি সবারই মন চায় কমার বেশি একটা করতে না, আমার বড় থেকে যেটা আমি পাইতেছি না, ঠিক আছে তুমি কইছো তো আমি এটা করে নিছি, ওর কথা মাইনে নিছি, মেনে নেওয়ার পরে আমার কাজটা করা হয়েছে ওই দিনই। এটা কি আপনার নিজের বাড়িতে নাকি আমার বাবার বাড়িতে? ওকে, আমার বাড়িতে আমার আম্মা চলে গেছিল, ঢাকা চলে আসছে। ঠিক আছে, আমরা পুরো স্টোরিটা জানতে চাচ্ছি না, আমরা শুধু জানতে চাচ্ছি যে কোথায় আপনারা এই ধরনের কাজ করতেন। ওকে, তারপর বাবার বাড়িতে। তারপরে ওই দিনই ফার্স্ট ওর সাথে আমার এরকম হলো, তারপরে ও আমার বলতেছে ঠিক আছে দেখো আমি তোমার সাথে যেটাই করছি আমি তোমার কোনোদিনও ছাড়বো না, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিত থাকো, অবশ্য আর পৃথিবী আমি সবকিছু ফালাই দিব কিন্তু আমি তোমার ফালামো না। তো বলে টুলা ও পরে চলে গেল বাহিরে। পরে আবার আমার বর সেই মানে শুরু করছে, কিন্তু ওর সাথে আমার কথা হয় এই টাইম কথা, কিন্তু ওর বাড়িতে ওর সম্বন্ধ টম্বন্ধ আসে, মানে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা বলেই বলে, কিন্তু তখন আমার কাছে খুব খারাপ লাগে, যখন বিয়ের কথাটা শুনি তখন খুব কষ্ট লাগে যে তুমি বিয়ে করবা আমি কেমনে সহ্য করি, আমি জিনিসটা মেনে নিতে পারতাছি না, এটা তো সম্ভব না, তোমার বিয়ে হয়ে গেলে আমি কেমনে থাকুম, কেমনে কি করবো। পরেও কয় দেখো আমি দেখি না কি করা যায়, মানে অনেক কিছু বোঝার পরে, কিন্তু ওর মা বাবার ভক্ত, আর ও মানুষ অনেক ভালোবাসে, যে যেটা করবো ফালাইতে পারে না, কিন্তু ওর মা বাবার মুখের দিকে তাকাইয়া ও বাধ্য। পরেও বিয়ে করলো, বিয়ে করার পরে এখন সংসার নিয়ে আসে, কিন্তু আমার সাথে কথাবার্তা হয়, কিন্তু ও চাইলে আমি কথা বলি না, কি কারণে বলি না, আমি চাই না যে আমার জন্য ওর সংসারটা নষ্ট হয়ে যায়, এটা আমি চাই না যে আমার গতিকে ওর সংসার নষ্ট, কিন্তু ও আমার আজও পর্যন্ত বলে দেখো আমার প্রতিক্রিয়া কিন্তু আমি ঠিকই রাখছি, তুমি কিন্তু রাখতে চাইতেছো না, মানে ও বিয়ের পরেও আপনার সঙ্গে এই শারীরিক সম্পর্কটা রাখতে চায়? চাই, হ্যাঁ, কিন্তু আমি রাখতে চাই না। কেন চাই না, যে আমি চাই না যে আমার কারণ সত্য কথা কখনো চাপা থাকে না, একদিন একদিন প্রকাশ হয়, আমি জানি যে আজও কালো ওর বোর কানে যাইবই, বলবই বা শুনবই, তখন কি হইব ওদের ফ্যামিলিতে একটা দ্বন্দ্ব হইব, তো আমি কষ্টে আছি কষ্টে থাকি, কিন্তু আমার কষ্টের ভিতরে তোমার আর হাত বাড়াইতে হইব না। পরে এই কথা বলছি, তো কতদিন যাবো তোর সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল, এখন আবার ইদানিং কথা হয়। কি ধরনের কথা বলেন আপনারা, কি বিষয়ে কথা বলেন? এমনি কথা বলি, কেমন আছো, কি আসে বিষয়, খাওয়া দাওয়া করছো নি, দিনকাল কেমন চলতেছে, কেমন যাইতেছে, মেয়েটা কি, মেয়েটার পরীক্ষা কেমন চলতেছে। সে তার বউকে নিয়ে আপনাকে কোনো কিছু শেয়ার করে? বলে যে আমি ওর নিয়ে তেমন একটা হ্যাপি না, এই কথাটা বলে যে ওর নিয়ে তেমন একটা হ্যাপি না বলতে ওর ফ্যামিলির সাথে দ্বন্দ্ব লাগেই থাকে ওর সাথে, এইটা হচ্ছে মেনলি সমস্যা। যেমন ওর আম্মার সাথে বনেই না, আমি যার জন্য বিয়ে করলাম, যেটার জন্য যে আমার আম্মা সুখী থাকবো, তার জন্য আমি তোমার উঠাতে পারবো না, আমাদের পরিবেশে নিতে পারবো না, এই করতে পারবো না, তোমার একটা মেয়ে যদি না হয়তো আমি একটা করতাম, তো সেই জায়গার ভিতরে তোমার মেয়ে আছে দেখে আমি এটা বলবো না, সম্ভব না, সমাজ মেনে নিবো না, এই কারণে আমি বিয়ে করলাম, কিন্তু আমার আম্মার ও দেখতেই পারে না,
তারপর অনেক কিছু বললো, কিন্তু এখনো মনে করেন কথাবার্তা হয় মোটামুটি। কিন্তু আমার বরটার দিকে আমি অনেক বলি যে দেখো তুমি যদি আমার ওরকম কোনো কিছু করো, আমি কিন্তু অন্য কোনো দিকে আমার কোনো দৃষ্টি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি কেন বারবার জালাল, তুমি দেখছো জালালের সাথে আমার কথা বলতে, কিন্তু এখনো আমার জালালের সাথে জালালে নিয়ে খুবই করে সন্দেহবাদী এক একটা। অথচ জালালের সঙ্গে আপনার কোনো সম্পর্ক কোনো নেই। সম্পর্ক নেই, জালালের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছুই নেই আমার সাথে। তো ওরে আমি বলি যে দেখো তুমি যদি এখন এর কোনো কিছু না করো, মানে যে সে চাকরি করে, আমি ওর চাকরি থেকে চলে আসতে বলতেছি, ও চাকরি থেকে চলে আসবো না। ওরা আমি বলতেছি তো তুমি কি করবা, আমার মেয়েটা বড় হইতেছে, আগামীতে মেয়েটার বিয়ে দিবা, সামনে ভবিষ্যৎ আছে, নিজেরও তো একটা কিছু করবা, এটা সচ্ছল ভাবে চলার মতো। এখন কি আর সেই আছে? এখন সবকিছু জিনিসের দাম, তোমার এই 6,000 টাকা কি হয়? খাইলে খায় না খেলে জায়গা, খালি মানে এর একই প্রশ্ন জায়গা। তা আমি জামু রাখো, তুমি আমার দেখা দাম এই জায়গা জামুগা, আমার ফ্যামিলি সব আমার এখনো চাই নিয়ে যেতে, কিন্তু আমি যাইতে চাই না। কেন জান না? আমি যাই না এই কারণে, দেখেন আমি 3 লাখ টাকা আমি বললাম যে কিস্তিতে আমি জড়িত হয়ে গেছি গা। এখন যদি আমার ফ্যামিলি গেছে, আমার বাবা নাই, তেমন আমার বাবার আর্থিক অবস্থা তেমন নাই যে আমার দিব বা আমি আমার ই করে নিবো, সারাই নিবো। তা আমি ওখানে যা আছি যেমনই বাইরে বাড়ি করে চলি, যাই করে চলি, এখন এইগুলো তো আমার সুদের আসাতে আমি যেতে পারবো না, সম্ভব আমার যাওয়াটা। আর দ্বিতীয় লিয়ে যাই না আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া, কারণ আমার মেয়ে বাপ হারা হয়ে যাবো গা। আমি কষ্ট করি কিন্তু আমার মেয়ে কষ্ট না করতে পারে, যে আমার মেয়ে, আমি যে কষ্ট করছি আমি তো বসতে আছি যে আমি কোন কষ্টের আছি, বা আমার বাপ মা কি ভুলটা করছে, তা আমি তো চাবো না আমার মেয়েটা হে ভুলে পড়ুক বা হে ভুলে রেও। কিন্তু আমার মেয়েটার মুখের দিকে তাকায় যে একটা লোকে বলবো যে তার মাদ্রাসা বাপের ফালাইতে আয়া পড়ছে, কিংবা অমুকের ইয়ে আছে, তার বাপ নাইকা, বাপ হারা হয়ে যাবো। এই জন্য আমি আমার মেয়ের মুখের দিকে তাকায় আমি ওর ভাত এখন তৈরিও খাইয়া যেতেছি। আপনি রেডিওতে কেন বলতে আসলেন এই গল্পটা? আমি রেডিওতে বলতে আসছি এই কারণে যে কোনো বাবা মা কোনো সন্তানকে যেই জায়গায় দেখ না কেন, মানে ভালো দেখা শুনেছে না, মানে মেয়েটার দেখ, গার্জিয়ানের ছেলের বাবার ভাই বোনের কি আছে সেটা না দেখা, ছেলের কি আছে সেটা আছে, ছেলের কর্মিক কিনা। ফাইন। অহনা, বাবা মায়ের তো আসলে আপনার যে সমস্যাটা একেবারে খুব ভেতরের গোপনীয় একটা সমস্যা, এটা তো টেস্ট করার কোনো সুযোগ নাই, না, এটা বিয়ের আগে সেটা নিয়মও নাই। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি মূল যে সমস্যাটায় আছেন, আমার কাছে আপনার পুরো স্টোরিটা শুনে যেটা মনে হচ্ছে, কনফেসটা শুনে, এবং আপনি যত বড় অপরাধ করেছেন, এটা ভয়াবহ রকমের অপরাধ। স্বামী থাকা অবস্থায় অন্য কারোর সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হওয়া, মেন্টালি তো প্রশ্নই ওঠে না, ফিজিক্যালি তো আরো প্রশ্ন ওঠে না। তো এইরকম একটা জায়গায় আপনি গেছেন শুধুমাত্র আপনার স্বামীর এই দুর্বলতার কারণে। জি। তো বাবা মা তো বিয়ের আগে তো এই জিনিসটা কোনোভাবে বোঝার কোনো সুযোগ নাই। না ঠিক আছে, বোঝার কোনো নাই, উপায় নাই বা কোনো সুযোগও নাই, কিন্তু তাদের তো বোঝা উচিত ছিল ছেলেটা কর্মী কিনা, ছেলেটা দেখতে কেমন, আর 8-5 জনের কাছে যাচাই করা উচিত ছিল। সেটা কি ছিল না? কিন্তু সেটা তো আমার ফ্যামিলি থেকে কেউ করে নাই। না, অতটুকু ভুল তারা নিশ্চয়ই করেছে, কিন্তু বাকি যে প্রবলেমটা আপনি বললেন, এই প্রবলেমটা সলভ করার জন্য তো আপনার তার সঙ্গে সংসার করার কোনো সুযোগ নাই। আপনি চাইলে তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন, হ্যাঁ। সেটা আপনি করছেন আপনার মেয়ের কারণে, সেটা আপনি করছেন না অর্থনৈতিক সমস্যার কারণে। যদি তাই আরে হয়, কি করতেছি না সমাজের কারণে, সমাজের কারণে। জি। কিন্তু আপনার কি মনে হয় না যে সমাজকে বাঁচাতে গিয়ে বা যে সমাজের মুখে আপনার নিজের, অফকোর্স এটা একটা বড় কথা বলেছেন আপনি, যে আমাদের সমাজে একজন ডিভোর্সি মেয়েকে যে চোখে দেখা হয় সেটা আসলে নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয়, কিন্তু আপনি যেই পথে পা বাড়াচ্ছেন বা যে ধরনের এই যে ঘটনাটা ঘটে গেল যে ছেলেটার সঙ্গে, এরকম ঘটনা ভবিষ্যতে আবারও ঘটতে পারে, যে কারোর সঙ্গেই ঘটতে পারে, যেহেতু আপনার এখানে একটা নিজস্ব একটা পরিমণ্ডল, একটা দুর্বলতা আছে। তো তাহলে মানে এটা তো আরো বড় রিস্কি, এটা তো আরো ভয়াবহ রকমের ঘটনার জন্ম দিতে পারে। তখন তো আপনার বদনাম হবে, আপনার মেয়েরও বদনাম হবে, পুরো পরিবারের বদনাম হবে। হ্যাঁ ঠিক আছে, তখন আমি তো এই কাজটা যখন করছি তখনকার নিজের ভুলটা নিজের সংশোধন করার চেষ্টা করতেছি যে না এটা আসলে আমি অ্যাকচুয়ালি ভুল করছি, কিন্তু আবেগের মুহূর্তে পড়ে আমি এই জিনিসটা করছি, এটা আবেগিক পড়ে আমি করছি জিনিসটা। কিন্তু এখন তো বুঝি, এখন আমি যদি এটা, আমি কেউ যদি ভুল করে ভুলের সংশোধন অবশ্যই আছে না। এখন আমি ভুল করছি, আমি জানি না আল্লাহ পাক আমারে ক্ষমা করবো কিনা, কিন্তু আমি উপরে আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত বলি যে আল্লাহ আমি যে ভুলটা করছি এই ভুলটার মাপ তুমি আমার করে দিও, আর কেউ করবো না করুক, তুমি করলেই চলবো, যেটা সত্যি। আপনি যেহেতু রিলিজিয়াস্টিক, আপনি যেহেতু ধর্মমতে নামাজ পড়েন এবং আল্লাহর কাছে বলেছেন, আপনি কি জানেন এটা শাস্তিটা কি? হ্যাঁ জানি। আপনি কি জেনেই ভুলটা করেছেন? না তখন আমি জেনে শুনে বললাম না, আবেগের মুহূর্তে পড়ে এই জিনিসটা করছি। আমি জানি না আল্লাহ মাফ করবেন কিনা। আপনি যদি জেনেই ভুলটা করে থাকেন তাহলে এটা তো ভয়াবহ ভুল, এবং আমার মনে হয় না এই ধরনের ভুলে আপনার জড়ানো উচিত। সেক্ষেত্রে আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ ভালো জানেন।